নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, এই নির্বাচন কি সত্যি সবার জন্য সমান? আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হওয়ার কথা, এক মাসের কিছু বেশি সময় বাদ আছে। সেই সময়ের মধ্যে থেকে একটি বিষয় সবচেয়ে বেশি বলা হচ্ছে যে আসলে কোনো একজন পক্ষ অনেক বেশি সুযোগ পেয়ে যাচ্ছে কিনা। আবার অন্যদিক থেকে বলা হচ্ছে যে এইবারের ইলেকশন ঠিক এক ধরনের ফাঁকামাটি হচ্ছে, কারণ এই যে দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে, যদি আমরা তাকে বিএনপি ধরি, তা সেই বিএনপি জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবার নির্বাচনে একরকম অনুপস্থিত, সেই জন্য তাদের মাঠ ফাঁকা। আবার কেউ কেউ বলছেন যে ফাঁকা বলেই এই নির্বাচন আসলে ততটা সহজ হবে না, কারণ জামায়াতে ইসলামী তুমুল প্রতিরোধ এবং জামায়াতে ইসলামের যে জোট আছে তারাও তুমুল প্রতিরোধ গড়ে তুলবেন এবং বাংলাদেশের ভোটাররা হয়তো এবার অন্য কিছুও করতে চাইবেন। তো সেই সব নিয়ে কিন্তু সরকার বা নির্বাচন প্রশাসকরা আসলে এই নির্বাচনটা কতটা উৎসবমুখর, কতটা নিরপেক্ষ এবং প্রশ্নহীন করতে দিবেন সেটির দিকে তাকিয়ে আছেন সবাই। তবে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। ফয়সাল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও যুক্ত হওয়ার কথা বিএনপি জোটের প্রার্থী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি। তবে জোনায়েদ সাকি একটু, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি একটু যানজটে আটকা পড়েছেন, কিন্তু আমরা ফয়সাল ভাইয়ের সাথেই আসলে কথা শুরু করতে চাই। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, আমি মানে মূল প্রশ্নে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না? আপনাদের জোট অর্থাৎ জামায়াত ইসলামের নেতৃত্বে 11 দলের যে জোট আছে, সেই জোটটি কোনো কারণে নির্বাচন থেকে চলে আসতে পারে বা এরকম কোনো আলোচনা কি আপনাদের মধ্যে হয়েছে যে নির্বাচন নাও করতে পারে জোটটি? কোনো বিষয়ে আসলে আলোচনা কোথাও নেই। আচ্ছা, কেউ কেউ আশঙ্কার কথা যেটা প্রকাশ করছেন সেটা সম্পূর্ণই কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আশঙ্কাগুলো আসলে করা হচ্ছে। আর প্রথম কথা হচ্ছে, আমরা 11টি দল মিলে একটা নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা, আসন সমঝোতার আলোচনা চলছে। এটা আনুষ্ঠানিক কোনো জোট নয়, এটা একটি আসন সমঝোতা হচ্ছে এবং সেটা নিয়ে এখনো কাজ চলছে, পূর্ণাঙ্গ ঘোষণা এখনো হয়নি। ওকে, আসন সমঝোতা মানে এখন হয়েছে কি ফয়সাল ভাই, নতুন নতুন অনেক জিনিস শিখতেছি। আদর্শিক জোট না, নির্বাচনের জোট, তো এগুলি হচ্ছে যে 2001 সালে যখন বিএনপি, জামায়াত, তারপর হচ্ছে জাতীয় পার্টির একটা অংশ এবং মুফতি ফজলুল্লাহ আমিনীর ইসলামী শাসন আন্দোলনের একটা অংশ যখন এটাতে জোট হয়েছে, তখন কিন্তু এই রকম কথা আমরা শুনি নাই যে না এটা আদর্শের জোট না, মানে বলি। হ্যাঁ, কিন্তু এইবার কেন আদর্শের কথা বলতেছি, মানে এইবার কি আপনারা জোট করে একটু মানে একটু নিজেরাই একটু বিব্রত হচ্ছেন কেন? না না, মোটেই বিব্রত হওয়ার বিষয় না। এটা প্রথম আলোচনাটা আসলে আমাদের পক্ষ থেকে এই আলোচনাটা আসছে এবং অন্যরা অনেকে পরে সাপোর্ট করছেন, যেটা হলো জোট কেন্দ্রিক অভিজ্ঞতা আমাদের ভালো না। আমরা বহু জোট করেছি এবং ইসলাম কেন্দ্রিক অনেক জোট হয়েছে। পরবর্তীতে দেখা গেছে এই জোটগুলো এক একটি দল হয়ে গিয়েছে এবং সেই কথাগুলো বলতে গেলে অনেক বিব্রতকর কথা আসবে, তো সেটা আমরা বলতে চাই না, কিন্তু জোট কেন্দ্রিক অভিজ্ঞতাটা ভালো না। তো সেই জায়গা থেকে প্রচুর আলোচনা পর্যালোচনার পর কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা জোট না করে আমরা সমঝোতামূলক একটি সিদ্ধান্তে যাব এবং এই সমঝোতার মধ্যে যারা যারা আগ্রহী হবে, দেশপ্রেমিক ইসলামিক শক্তি যারা আছে, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে, যারাই আগ্রহী হবে তারাই এই সমঝোতার মধ্যে আসবে। এবং এই আলোকেই মূলত আমরা সর্বশেষ যতগুলো দল আসছে, 11টার মতো দল হয়েছে এবং সেই 11টা দল হওয়ার পরে আমরা সমঝোতা নিয়ে কাজ করছি। এর আগে 8টি দল ছিল, তখন একটি ম্যাচিউরড আলোচনা হয়েছিল। পরবর্তীতে আরো 3টি দল যুক্ত হওয়ার পরে আলোচনাটা আবার নতুন করে আমাদের কিছুটা রিশিডিউল করতে হচ্ছে কিছু কিছু জায়গায়, সেজন্য একটু সময় নিচ্ছে। তো বাকি আশঙ্কার যে জায়গাগুলোর কথা বললেন, সেগুলো কিন্তু নির্বাচন হবে কি হবে না এই আশঙ্কা আমরা করছি না।
বা এই জাতীয় কোনো কথাও কিন্তু না, আচ্ছা এই কেউ জায়গা বলেন থেকে নাই। আচ্ছা এই জায়গা থেকে একটু বুঝে আসি তো। ধরেন আপনি যেটাকে সমঝোতা বলতেছেন যে আসন বিভিন্ন জায়গায় দলগুলির ক্ষেত্রে যারা ইসলামের পক্ষে আছেন, বাংলাদেশপন্থী আছেন, ফেসিস্ট বিরোধী আছেন, যেভাবে আপনি আসলে যে বিশেষণগুলো আপনার ব্যবহার করলেন, তো সেইটার সাথে জোটের তফাৎটা কি? না, জোটের তফাৎটা হবে এভাবে, যদি জোট হয় সেখানে জোটের অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, যেমন জোটের কে প্রধান হবে, কে কখন সভাপতিত্ব করবেন, কে নেতৃত্ব দিবেন, আবার কে সমন্বয় করবেন, অনেকগুলো বিষয়াদি আছে। Okay. এখন এখানে যেটা আমরা সমঝোতা করছি মানে কি, আমরা সবাই মূলত যার যার জায়গা থেকে আমরা সবাই ক্লিয়ার আছি, হ্যাঁ। এবং আমরা কেউ কারো জায়গা থেকে এমন কোন জোট হলে জোটের একটা ঐক্যবদ্ধ একটা কি থাকবে, ম্যানিফেস্টো থাকবে, সেরকম কিছু বা আরো থাকছে না। অনেক কিছু থাকবে, সেরকম কিছু এখানে কিন্তু সেরকম কিছু থাকছে না। জি না। তাহলে আপনারা তো জোট করলেন, ধরেন হ্যাঁ, এখন আপনারা যদি 151টার বেশি আসন পান, যেই শুভেচ্ছা আমার সবসময় থাকে, তো সেই 151টার বেশি আসন পেলে এটা কে হবেন আপনাদের দলের থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী? আচ্ছা, এই জাতীয় কোনো আলোচনাই তো এখনো হয়নি। এটা আলোচনাটা হবে যখন, যদি হ্যাঁ সত্যিকার অর্থে যদি আমরা 151টার আসন পেয়ে যাই, হ্যাঁ। তো নিঃসন্দেহে এটা তো এমন হবে না যে 2জন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এরকম তো হবে না। হ্যাঁ, এটা তখন কি একমাত্র আমরা নিজেরা- তখন কি আপনারা আলোচনা করবেন? আগে আলোচনা করা যায় না এটা ফজল ভাই? না না না, আগে আলোচনা করে আমরা রাস্তাটা তো বন্ধ করতে চাই না। এখন নির্বাচনের ফলাফল আসার পর তখন তো দেখা যাবে যে কে কতটা আসন পেলাম, হ্যাঁ। কার কতটুকু যৌক্তিক দাবি এখানে আসলে হয়, আর কে কতটুকু আমরা ছাড় দিতে পারবো, সব মিলাই একটা এইটার উপর সমন্বয়ের মানে জায়গা তখন তৈরি হবে। নির্বাচনের আসন পাওয়ার উপর ভিত্তি করে তখন আপনারা এটা তখন চিন্তা করবেন, তাই তো? নিঃসন্দেহে একটা পরিস্থিতি তৈরি হবে তখন, আচ্ছা। যাতে করে আলোচনাটা তখন কমে যাবে, অনেক Okay. কমে যাবে আলোচনা। আলোচনা- এখন আলোচনা করতে গেলে তো আলোচনাটা বড় হবে। মানে আমরা কি মানে আমার খুব কৌতূহল, কারণ এরকম আর জীবনে শুনি নাই, ধরেন বাংলাদেশে আর জীবনে শুনি। আমার খুব কৌতূহল, ধরা যাক জামায়াতে ইসলামী এখন পর্যন্ত আমি যা হিসাব নিকাশ দেখতেছি 173টা আসনে উনারা নির্বাচন করতেছে। জোট সঙ্গী হিসাবে আপনারা 68 আসনে প্রার্থী দিচ্ছেন। আমরা আমরা শুনতেছি 74টা আসনে 74। আচ্ছা, এনসিপি আমি শুনতে পাইছি যে 30টা, কেউ কেউ বলতেছেন 40টা, আমি জানি না। তো ঘটনা হইলো যে ধরেন জামাতে ইসলামী পাশ করলো 50টায়, আর খেলাফত মজলিস পাশ করলো ধরেন 55টায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সব মিলে আমাদের আবার 151টার বেশি হলো। এনসিপি 30টার মধ্যে 30টাই পাইলো, তো 151টা হইলো। তো সেই ক্ষেত্রে যারা আসন বেশি পাবে তারাই কি সরকার গঠন করবে, বা মানে মানে এটা তো একটা হাইপোথেটিক্যাল কথা যে যারা বেশি আসন পাবে, হ্যাঁ হ্যাঁ, সাকিব ভাই তারা- আসছেন, হ্যাঁ জি। এখানে তো বিষয় হচ্ছে যে আপনি যদি 151টা আসন পান এবং সবাই মিলে পান, হ্যাঁ। তো সরকার তো সবারই না, কিন্তু এবং কার সেই জায়গায় নেতৃত্বে কে থাকবে, কোন দায়িত্বে কার- যাবেন, কার নেতৃত্বে থাকবে? হ্যাঁ, কে কোন দায়িত্বে আচ্ছা, যাবেন। একটা সেকেন্ড ডক্টর ফয়সাল, একটা সেকেন্ড। হ্যাঁ। আমাদের সাথে জনাব জুনায়েদ সাকি এসে যুক্ত হয়েছেন। জনাব জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি জোটের প্রার্থী। সাকিব ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি ঢাকা শহরের একটা সাংঘাতিক যুদ্ধ করে, কারণ কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমার কথা হয়েছিল। সাকিব ভাই সাধারণত সবসময় অন টাইম থাকেন, আজকে উনি একটু দেরি করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ডক্টর ফয়সালের সাথে কথা বলছিলাম ওই জোটের প্রকৃতি অনুযায়ী। আমরা উনার কথা শেষ করে আপনার কাছে আসছি। সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব ভাই কি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি? সাকিব ভাই কি একটু কথা বলবেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এবারে একদম স্পষ্ট, আপনি একদম পরিষ্কার আপনাকে শোনা যাচ্ছে। তো ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল যেটা বলছিলেন যে আপনারা একটা জোট না, আপনারা একটা আসন সমঝোতার একটা নির্বাচন করছেন, এবং সেটার ক্ষেত্রে আসলে এটা উন্মুক্ত আছে, শেষ পর্যন্ত কে কখন কোথায় এসে এটা যুক্ত হতে পারে, এবং সরকার গঠনটা আসলে কে করবেন সেইটা আসলে নির্বাচনের পরে এটা বোঝা যাবে। তো বিরোধী দল যদি আপনারা হন তাইলেও কি এই একই ব্যাপার হবে? আসলে বিরোধী দল যদি হয় সেখানে তো সরকার গঠনের প্রশ্ন থাকবে না, আর সেখানে একজন বিরোধী দলের নেতা প্রধান থাকতে হবে, বিরোধী- একটা বিরোধী দলের নেতা থাকতে হবে। বিরোধী দলের নেতা থাকবে, সেখানে তো জোট কেন্দ্রিক কোনো আলোচনা প্রসঙ্গ আসলে থাকছে না। ওকে, যেহেতু প্রত্যেকটা দল আলাদা থাকবে এবং যার যার অবস্থান অনুযায়ী সেখানে সংসদে বিরোধী দলগুলো থাকবে। প্রধান বিরোধী দল হয়তো একটা হবে যে সর্বোচ্চ 3য় আসন পাবে সংখ্যার দিক থেকে।
ও সেই হিসাবে তো আপনার তিনি আসলে বিরোধী দল হবেন। হ্যাঁ, Interesting. যেহেতু স্বাভাবিকভাবেই সেটাই আসে। ইন্টারেস্টিং। কিন্তু ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনি হয়তো আমাদের মানে ইচ্ছা করলে বলতে পারেন পরে আমাদের আলোচনা প্রসঙ্গে যে এই ব্যাপারটা আপনাদের ঠিক মানে মনোভূত হচ্ছে কিনা, এটা মন থেকেই এটা এরকম চাচ্ছেন কিনা, নাকি কোনো একটা পরিস্থিতি আপনাদেরকে বাধ্য করতেছে এই জায়গাটাতে আসতে, সেইটা আমরা পরে আপনার কাছ থেকে শুনবো না, আপনি যদি আলোচনা প্রসঙ্গে আমাদের বলেন আর কি। আমরা একটু জনাব জুনায়েদ সাকি আপনার কাছে যাই। সাকিব ভাই, আপনি 2015 সালে উত্তর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন, সেই বিখ্যাত নির্বাচন যেখানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানতে চেয়েছিলাম যে আমরা 3 দিন পরে নিরাপদ থাকবো কিনা, স্বাধীনভাবে ইলেকশন করতে পারবো কিনা, যেটাতে উনি আমাকে হাওয়েভার, কারণ সেই ইলেকশনটিতে আপনার আমার সবারই শঙ্কা ছিল যে সেই ইলেকশনটি আসলে কতটা মিডিয়ার উপরে চাপ থাকবে, কি থাকবে। 2018 সালেও আমরা দেখেছি যে আপনি একাদশ জাতীয় নির্বাচনে আপনি ঢাকা 12 থেকে অংশ নিয়েছেন, এবার প্রথম আপনি ঢাকার বাইরে যাচ্ছেন, সেটা ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। এইটা কি আপনার চাওয়া বা চাওয়ার মধ্যে বা হিসাবের মধ্যে আপনার ছিল কিনা, নাকি জোটের হিসাব নিকাশের কারণে এটা আপনার করতে হলো? জোটের আসন বন্টন নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আপনার কাছে এরকম কখনো মনে হচ্ছে কিনা যে জোটের যে বড় শক্তি বিএনপি সব কিছু নিয়ন্ত্রণ করছে? আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বা আপনার আশেপাশে আসনে, কারণ সবটাই তো বড় প্রভাব বিস্তার করে, যারা মনোনয়ন পান নাই বা যার মনোনয়ন পাওয়ার ইচ্ছা মানে আশা ছিল, তাদের কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হচ্ছে নানা জায়গায়। এই ব্যাপারগুলিকে কিভাবে মানে ডিল করতেছেন জনাব জুনায়েদ সাকি? প্রথম কথা, বিএনপি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কিনা, আপনার যাওয়াটা আসলে আপনার ইচ্ছাধীন ছিল কিনা, যারা আপনার বিরুদ্ধে আচরণ করছেন তারা এটা কিভাবে ডিল করছে, তাদেরকে আপনি কিভাবে ডিল করছেন? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে একটু দেরিতে যোগ দেওয়ার জন্য। ট্রাফিকের অবস্থা আমাদের সবারই বিবেচনা করে সময় নির্ধারণ করা দরকার, কিন্তু বুঝতেই পারছেন নির্বাচনের সময়, ফলে চাইলে অনেক সময় আসলে স্কেজুয়াল মেনটেন করা সম্ভব হচ্ছে না। আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আপনাকে একটু কারেক্ট করে দিই, বিএনপির সাথে আমাদের কোনো জোট হয়নি। আলোচনায় উঠে এসেছে মাঠ এক হলে খেলাও নেওয়া হয়, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই মাঠ কতটা সমান? ক্ষমতা, প্রশাসন আর বিরোধী রাজনীতি সম্পর্কে এই জায়গাতেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন আরো বেশি জোরায়। জোট ইত্যাদিও আছে। তারা আমরা যুগপৎ ধারায় যার যার অবস্থান থেকে সম একটা লক্ষ্য নিয়ে কিংবা অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং সেখানে একটা সুস্পষ্ট 1 দফা যেমন দাবি ছিল, তেমনি 31 দফা আমাদের কর্মসূচি ছিল, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশটার রাষ্ট্র সহ ব্যবস্থা সহ কি পরিবর্তন আমরা ঘটবে। তো সেইটা আমাদের কথা ছিল যে পতন ঘটেছে, আমরা সংস্কার, নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদ, সেখানে সংবিধানের সংস্কার করা এবং সেগুলোর বাস্তবায়ন পর্যন্ত আমাদের যে যুগপৎ ধারা, সেটাকে আমরা অব্যাহত রাখতে চেয়েছি এবং এটা অব্যাহত আছে। এবং সেটারই প্রতিফলন হচ্ছে যে বিএনপি সহ 39টি দল তারা বিভিন্নভাবে নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের সমঝোতার জায়গা তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে এটা যে প্রশ্নটা আপনি করেছেন যে এখানে বিএনপি অনেক বেশি কর্তৃত্ব করছে কিনা, এটা নিঃসন্দেহে যে যুগপথে যারা একসাথে আমরা রাজনৈতিক দলগুলো করেছি, সবাই যে নির্বাচনী আসনে তাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রার্থিতা করতে পারছেন, মানে নিজেরা কাঙ্ক্ষিত আসনে প্রার্থিতা দিতে পারছেন, সেটা ঘটেনি। ফলে এটা নিয়ে বেশ অসন্তোষ, ক্ষোভ সবকিছুই আছে প্রত্যেক দলের মধ্যেই। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু আমরা যুগপৎ ধারাটাকে মানে অব্যাহত রেখে এই যে বাংলাদেশের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর করছে, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা জাতীয় পুনর্গঠনের কাল, এইখানে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যটা রক্ষা করতে চেয়েছি। ওটা ছিল আমাদের প্রায়োরিটি, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে। ফলে দলের স্বার্থটাকে কিছুটা ধরেন বলতে পারেন যে কম প্রাধান্য দিয়ে জাতীয় এবং দেশের স্বার্থ অধিকতর প্রাধান্য দেওয়ার কারণেই এই ঐক্যটা আমরা বজায় রেখেছি, কারণ ঐক্যটাকে আমরা জরুরি মনে করেছিলাম। ফলে এই ক্ষেত্রে বিএনপির সাথে যে অসন্তোষ আছে অন্যান্য দলগুলোর, যুগপৎ মিত্রদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু
এর ক্ষেত্রে যে এখনো পর্যন্ত যুগপথের ঐক্যটা যে টিকে আছে, সেটার মূল ভিত্তি হচ্ছে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আমি ঢাকা 12-তেই নির্বাচন করেছিলাম, কিন্তু বাঞ্ছারামপুরে যাওয়াটা সম্পূর্ণ আমার দল এবং আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং সেইটাকে বলতে পারেন যে যুগপথ মিত্ররা, বিশেষভাবে বিএনপি, সেটাকে সম্মান করেছে এবং তারা সেটাকে সমর্থন জানিয়েছেন যে ওইখানে আমরা প্রার্থিতা করব। আপনার এটা আমরা জোটের প্রার্থীও বললে ভুল হবে, এটা আমরা গণসংহতি আন্দোলনের প্রার্থী, আমরা মাথাল মার্কায় নির্বাচন করছি, বিএনপি সহ আমাদের যুগপথ মিত্ররা এইটাকে, আমাদের প্রার্থীতাকে ওখানে সমর্থন করছে। ওকে, মানে এইটা এই হচ্ছে বিষয়। এবং আর তৃতীয় প্রশ্নটা আপনার ছিল যে তৃতীয় প্রশ্নটা মানে আপনি আসলে তিনটা প্রশ্নেরই একরকম জবাব দিয়েছেন। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনি এবার ঢাকার বাইরে যাওয়াটা আপনার সিদ্ধান্ত কিনা, নাকি জোটের হিসাব নিকাশের কারণে গিয়েছেন? তা আপনি বলেছেন যে এটা আসলে জোট, না একদমই আমাদের, বরং জোট মানে আমাদের জোট মিত্ররা, জোট বলতে মানে যুগপথ মিত্ররা আমাদেরকে বরং ঢাকা নির্বাচন করার জন্য, আচ্ছা, জোটের আমাদের অনেকে পরামর্শ দিয়েছে। আমাদের প্রশ্ন ছিল জোটের বড় শক্তি বিএনপি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কিনা। আপনি সেটাও পরিষ্কার বলছেন যে না, আসলে বিএনপি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, ব্যাপারটা এরকম না। আমি প্রশ্ন, কিন্তু বিএনপির প্রাধান্য আছে এবং বিএনপির অনেক সিদ্ধান্ত নিয়ে অনেক যুগপথ মিত্রদের মধ্যে অনেকের মধ্যেই অসন্তোষ আছে, কিন্তু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এখনো যুগপথ ধারাটা বজায় আছে। ওকে, আর ফাইনালি হচ্ছে যে আপনাকে যারা মানতে না পেরে যারা বিদ্রোহী প্রার্থী করেছিল তাদেরকে আপনি ডিল করছেন, তাদেরকে এইটা আমরা মনে করি যে ডিল করছি, মানে রাজনীতি তো একটা খুব সহজ-সাপটা ব্যাপার নয়। মানে ধরুন, এটা খুবই স্বাভাবিক যে 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা প্রত্যেক জায়গাতেই এবং বিশেষভাবে বাঞ্ছারামপুরেও তারা তো সেখানে লড়াই করেছেন। তার লড়াই করতে গিয়ে জেল, জুলুম, হুলিয়া, গুম, খুন, অত্যাচার, নানা ধরনের তারা অত্যাচারের মোকাবেলা করেছেন। ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে এখানে দলীয় প্রার্থী হবে, ধানের শীষের মার্কা থাকবে। এখন যখনই মানে যুগপথ মিত্রদের একটা মার্কা এখানে আসছে এবং বিএনপি তার দলীয় প্রার্থী রাখছে না, এটা স্বাভাবিকভাবে তাদের মধ্যে বেশ ক্ষোভের জন্ম দিচ্ছে, কেউ কষ্ট পাচ্ছেন। এবং আমি ব্যক্তিগতভাবে এটার প্রতি অত্যন্ত, মানে কি বলতে পারেন যে তাদের যে অনুভূতি, তার প্রতি আমার সম্মান আছে এবং আমি নিজেও এটা ফিল করছি। কখনো কখনো মনে হচ্ছে যে আসলে হয়তো ইলেকশনে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং না থাকলেও হতো। তো কিন্তু বাস্তবতা, আমার বাড়ি বাঞ্ছারামপুর না হয়ে অন্য এক জায়গায় হলেও সেখানেও একই পরিস্থিতি তৈরি হতো। ফলে যে কয়েকটি আসনে বিএনপি আসন ছেড়েছে অথবা সমর্থন দিয়েছে অন্য দলের প্রার্থীকে, অন্য মার্কাকে, প্রত্যেকটি জায়গায় একই পরিস্থিতি আছে। এখন এইটাকে তো রাজনৈতিক ভাবে শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি মনে করি, আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা বিশ্বাস করি যে বাঞ্ছারামপুরে আমরা যুগপথ ধারার ঐক্যটাকে বজায় রাখতে পারবো এবং সেই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় প্রায় পৌঁছে গেছি, খুব শিগগিরই আমরা জানতে পারবো। সাকিব, আমি আপনাকে হয়তো প্রশ্নটা এরকম ভাবে করতে পারতাম যে আপনি যে রাজনীতি গত 40 বছর ধরে করে আসছেন, 30 বছর 40 বছর ধরে করে আসছেন, 30-35, যত টাফ প্রশ্ন সেটা করতে থাকেন। না কোশ্চেনের টাফের জন্য না, মানে এই যে আপনি যেটাকে সমঝোতা বলতেছেন, না ফয়সাল ভাই যেটাকে সমঝোতা বলতেছে, আপনি যেটাকে বলতেছেন যে যুগপত আন্দোলনের সঙ্গী, তো সেইটা করতে গিয়া আপনার রাজনীতি কি সামনে আগাইলো না পিছনে গেল, সেইটাও আমরা একটু বুঝতে চাইবো। অর্থাৎ মানে আমি যদি প্রশ্নটা সহজভাবে করি, ধরা যাক যে বিএনপি সরকার গঠন করলো, আপনি সেই বিএনপি সরকার একজন মন্ত্রী হইলেন, পলিসি মেকারদের একজন হইলেন, সেটা গণসংহতি আন্দোলন বলে আমরা যে অস্তিত্বটাকে এতদিন দেখে আসছি, সেটার জন্য ভালো হইলো কি খারাপ হইলো সেটা আমরা আপনার কাছে শুনবো। এই পর্যায়ে শুনতেছি না, আমরা আবার একটু আসতেছি আপনার কাছে, কারণ আমাদের আরো কিছু প্রশ্ন আছে। আপনার ভাষা, আপনি দোয়া করেন আপনাকে যাতে কিন্তু টাফ কোশ্চেন যাতে কিছু করতে পারি, কারণ আপনাকে টাফ কোশ্চেন করা কঠিন। এই ফয়সাল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের দর্শকদের কিছু মতামত পড়ে শোনাই। সেটা হচ্ছে আফজাল হারেস, তিনি বলতেছেন যে খালেদ ভাই, আপনার চিন্তা ভাবনার মতো করে অন্যদের কেন ভাবতে হবে বলেন তো ভাই? একদমই ভাবতে হবে না, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে, যদি আপনি থাকতেন আপনার কাছে করতো, আমার ভাবনা চিন্তাটা আসলে কি? আমি এখনো আমার ভাবনা চিন্তাটা বুঝতে পারি না, মানে আমি তো অত ভাবুক
লোক না, আমার কোনো ভাবনাও নাই, চিন্তাও নাই। আমি চেষ্টা করি অন্য আরেকটা মানুষের ভাবনা চিন্তা বা জনগণের প্রশ্নগুলিকে সামনে আনতে। আমার ভাবনা চিন্তার মতো করে কাউরেই কোনো ভাবতে হবে না। আরেকজন দর্শক আমাকে এটা প্রশ্ন করছেন একদম স্পেসিফিকলি, এই প্রশ্নটা একটু জবাব দেই। এই প্রশ্নটা কেন হারাই ফেললাম, এই প্রশ্নটাকে আমি এতক্ষণ অনেকগুলি প্রশ্ন আসে বলে আমি একদম মোবাইল টেলিফোনটার উপর একদম আঙ্গুলটা দিয়ে রাখছিলাম, আমার প্রশ্নটা মনে আছে কিন্তু যিনি করছেন তার নামটা মনে নাই। তিনি, আচ্ছা যাই হোক, আর এটাকে খুঁজে সমস্যা করতেছি না, কারণ অনেক দর্শক অনেক মন্তব্য করছেন। ব্যাপারটা হলো, প্রশ্নটা হলো, আজকে যদি জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আমার কাছে প্রশ্ন ছিল। আমি তো শুধু অ্যাকসেপ্টই করব না, আমি অবশ্যই তাদের স্বাগত জানাবো, কারণ আমার কাছে জনগণের ম্যান্ডেটই শেষ কথা। জনগণের ভোট নিয়ে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন তাদেরকে স্বাগত জানানোটাই আমি মনে করি গণতন্ত্রের প্রাথমিক শর্ত হওয়া উচিত, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রধানতম শর্ত হওয়া উচিত। সাকিব ভাই তাত্ত্বিক মানুষ, উনি নিশ্চয়ই আরও ভালো করে বলতে পারবেন, কিন্তু জামায়াতে ইসলামী যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে আমাকে তার স্বাগত জানাতে আমার কোনো অসুবিধা দেখি না। আমি একটু ডক্টর ফয়সাল আপনার কাছে একটু আসি। ডক্টর ফয়সাল, আপনাদের জোটে আমি যেই প্রশ্নটা আসলে সাকিবে আসার আগেই আপনাকে বলতেছিলাম যে 11টি দল ইন্টারেস্টিংভাবে ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, যিনি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, তিনিও এইটাকে আসলে জোট বলতে নারাজ। তিনি বলছেন নির্বাচনী আসন বন্টনের সমঝোতা যারা একসঙ্গে আন্দোলন করছেন তাদের মধ্যে। না, আমি নারাজ হব কেন? এটা তো সবাই মিলেই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা কোনো জোট করিনি। আমরা যেটা করছি সেটা হলো, আমি সেই জন্য বলতেছি যে বলতে নারাজ, আমরা আসলে বলার সুবিধার্থে তাদেরকে জোট বলি, আপনাদেরকে জোট বলি, তাই না? আচ্ছা, তাই না? তো ধরেন এই ক্ষেত্রে তিনি এইটাও বলে ফেলছেন যে আপনারা কোনো যৌথ ইশতেহার দিচ্ছে না, তাই না? তাইলে এইটা কি সম্ভব? মানে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এটা কি সম্ভব? ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে আপনি দাঁড়িয়েছেন সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসাবে, আপনি যেভাবে সরকার পরিচালনার কথা বলছেন তার সাথে একটা স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে যে এনসিপির যে প্রার্থী রংপুর থেকে দাঁড়িয়েছেন তাদের জন্য। তাহলে মানে বাংলাদেশের সব মানুষ তো বাংলাদেশেরই নাগরিক, তো ব্রাহ্মণবাড়িয়ার জন্য একরকম সরকার, রংপুরের জন্য একরকম সরকার, দিনাজপুরের জন্য বা ভোলার জন্য আরেক রকম সরকার, এটা কি আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা? না, কোশ্চেনটা ইন্টারেস্টিং নিঃসন্দেহে। জি। এবং বিষয়টা হচ্ছে আমাদের কিছু কমন জায়গা আছে। আচ্ছা, কমন জায়গাটা হচ্ছে আমরা দেশপ্রেম নিয়ে সবাই চিন্তা করি, কোন জিনিসটা দেশের মানুষের জন্য কল্যাণ হবে, দেশের মানুষের জন্য ভালো হবে, এবং এখানে ন্যায় বিচারের জন্য কোনটি যৌক্তিক হবে, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য কোনটি যৌক্তিক হবে। এবং কমন এই বিষয়গুলোতে আমাদের আসলে খুব বেশি দূরত্ব নেই। জনগণের কল্যাণের প্রশ্নে, দেশের কল্যাণের প্রশ্নে, এবং আমাদের পিসফুল পাওয়ার ট্রানজিশনের ক্ষেত্রে দেশের রাষ্ট্র সংস্কার বলি, সংবিধান সংস্কার বলি, যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে, এবং আমরা দেখেছি যে এই বিষয়গুলোতে খুব বেশি মতপার্থক্য নেই। তো সেই কমন জায়গাগুলোকে বেস ধরেই কিন্তু আমরা মূলত সমঝোতাটা করেছি, এবং সেক্ষেত্রে এই উইন সিচুয়েশনটা সামনে রেখেই যদি আমরা সরকার গঠন করি, এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় আসবে। একটা ছোট প্রশ্ন ছিল ফয়সাল ভাই, প্রশ্নটা হচ্ছে যে আপনি যেসব জায়গাগুলির কথা বলছেন, কমন জায়গা, দেশপ্রেম, দেশের কল্যাণ, ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়ন, এই কমন জায়গাগুলি তো গত সরকার, গত রেজিমের সময় আমরা এই কথাগুলি সবচেয়ে বেশি বলতে শুনছি যে দেশপ্রেম, দেশের কল্যাণ, ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদেরকে থাকা দরকার, আমাদের কোনো বিকল্প নাই, আমরাই থাকবো, এবং এই করতে করতে তারা স্বৈরাচারী হয়েছে। আমি ওই জায়গাও যেতে চাই না। আপনাদের আসন সমঝোতার মধ্যে আপনাদের আনকমন জায়গা কোনটা? মানে যেই কারণে আমি বলতেছিলাম, আমি কিন্তু আনকমন জায়গাগুলি জানি, এবং যেই কারণে হচ্ছে আপনারা সরকার গঠন করলে নোয়াখালীতে আর রংপুরে দুই ধরনের সরকার হবে, যদি আপনারা একমত না হয়। না, দুই ধরনের সরকার হবে না, এবং আনকমন জায়গাগুলো আপনি যেমন জানেন, সে আনকমন জায়গাগুলোর ব্যাপারে আমরা অ্যাওয়ার আছি। ওকে, যেহেতু আমরা আনকমন জায়গাগুলোর প্রশ্নে আমরা সচেতন আছি, এবং সেই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা সচেতনতার সাথেই অ্যাভয়েড করছি, এবং নিঃসন্দেহে সামনেও সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। যে কমন জায়গাগুলোকে ধরেই যদি আমরা কাজ করি, আনকমন জায়গাগুলিকে যে আপনারা অ্যাভয়েড করতেছেন, সেইটার একটা বড় কারণ হলো আপনারা আসলে ঢোলের
আঙুলের দুই দিকেই বাড়ি দিতে চান, যদি আমি একিউজ করি যে আপনারা আসলে কোনো সমর্থকদেরই হারাতে চান না, এইটা কি একটা কারণ হতে পারে যে সেই জন্য আপনাদের পজিশন আপনারা একটু ভেগ রাখছেন? না না না, আমি যদি মিনিমাম কমন জিনিসগুলো যদি এক জায়গায় করি, আপনি যদি এগুলি তো সবগুলি কথার কথা। দেখেন, দেশপ্রেম দেশপ্রেম একটা কথার কথা, ন্যায়ের দেশের কল্যাণ একটা কথার বার্তা, ন্যায় বিচার একটা কথার কথা, অর্থনৈতিক উন্নয়ন এগুলি কথার কথা, এগুলি স্পেসিফিক কথা না, কিন্তু পলিসির কথা না, কিন্তু না পলিসিও এখানে আছে। দেশ তো হাওয়ার উপর ভাসছে না, দেশ তো এক্সিস্টিং অনেকগুলো পলিসি নিয়ে অলরেডি যাচ্ছে, এবং সেই পলিসির জায়গাগুলোতে সংস্কারের প্রশ্নে অনেকগুলো বিষয় ইতিমধ্যে মতামত দেওয়া হয়েছে, এবং সেই জায়গাগুলোতে আমরা মনে করি অলরেডি আমরা একমতে আছি। এবং নতুন নতুন পলিসি নির্ধারণের ক্ষেত্রে এবং নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ, কথার কথা একটা জিনিসে আমি 100% একমত আছি, কেউ 70% আছে, এবং হয়তো আমাকে কিছু ক্ষেত্রে 30% ছাড় দিতে হবে। এই যে জায়গাগুলোকে আমি একদম স্পেসিফিক প্রশ্ন করি ডক্টর ফয়সাল, আপনি অনেক স্মার্ট মানুষ, আমি একদম স্পেসিফিক প্রশ্ন করি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নারী নীতি, শিক্ষানীতি, এই রাষ্ট্রের যে অর্থনৈতিক পরিচালনার শক্তি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে সিস্টেম, সেগুলিতে আপনারা একরকম আছেন? ইসলামের আলোকে যখন কথা বলি, আমরা বলি যে দেশে ট্যাক্স থাকবে, কর থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় অনেক কর আমরা বাদ দিয়ে দিব, অনেক অপ্রয়োজনীয় ট্যাক্স আমরা বাদ দিয়ে দিব, অনেকগুলো ডুয়েল ট্যাক্সেশনের মধ্যে পড়ে। আবার আপনি আমাদের বাজেটকে আমরা যখন ঘাটতি বাজেটে দিই, আমরা বিদেশি সাহায্য নির্ভর করি, অনেকে বলে যে বিদেশি সাহায্য ছাড়া আপনারা কয়দিন চলতে পারবেন। এইসব বিষয়গুলোতে সুনির্দিষ্টভাবে আমাদের পরিকল্পনা আছে, এগুলিতে আপনাদের সুনির্দিষ্টভাবে পরিকল্পনা আছে, এবং সেটা নিঃসন্দেহে সেটা খেলাফতে মজলিসের সাথে এনসিপির বা এলডিপির বা জামাত ইসলামের কোনো তফাৎ নাই এইসব আলোচনার মধ্যে। রাষ্ট্র পরিচালনা মূলনীতির 100% না না 100% তফাৎ নাই, এটা তো বলা যাবে না, বলা যাবে না তো 100% তফাৎ নাই, কিন্তু তফাৎটা আপনারা বলতে চাচ্ছেন না, কিন্তু তফাৎটা আপনারা এখন বলবেন না। তফাৎটা আমরা বলছি সেটা আমরা কাস্টমাইজ করব, সেইটা যেগুলো কাস্টমাইজ করা সম্ভব, রাইট। কিন্তু আমি আশা করব যে আপনি আপনারা শুনতে পাচ্ছেন ডক্টর ফয়সাল। যাই হোক, আমি 2-3টা জায়গায় আমি একটু বলি। ওনার নাম লাইট অফ দ্য ওয়ার্ল্ড 6567, তিনি বলেছেন কোশ্চেনটা আমি করেছি, অর্থাৎ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা এটা অ্যাকসেপ্ট করবো কিনা। যাই হোক, আমি একটু জোনায়েদ সাকি ভাই আপনার কাছে আসি। আরেকজন দর্শক, ওনার নাম ইন্টারেস্টিং, ওনার নাম মহাইমানুল ইসলাম 1294। উনি প্রশ্ন করেছে, খালেদ সাহেব আপনার দৃষ্টিভঙ্গি এন্টি হাসিনা কেন্দ্রিক, এটা আমি বিগত 8-10 বছর নিয়মিত আপনার শো দেখে বুঝেছি, তবে আপনি এটা অনুধাবন করেন কিনা হাসিনার রিপ্লেসমেন্টে এই গার্বেজ আসলেও আপনি মানতে রাজি কেন? ভাই প্রথম কথা শোনেন, আপনি যদি এই প্রশ্নটা আসলে সত্যি আমারে করে থাকেন, সেটার ক্ষেত্রে আমি বলি, আমি ভাই গণতন্ত্রে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ যা চায় ভোট দিয়ে যাকে নির্বাচন করবে, এবং প্রতি 5 বছর পর পর যারা মানুষের কাছে ভোট চাইতে যাবে তাকে আমি মেনে নিব গণতান্ত্রিকভাবে, তার সাথে আমার সমর্থক থাকুক আর না থাকুক। এন্টি হাসিনা বা গার্বেজ এই জাতীয় শব্দ মানে আমি নট শিওর। যাই হোক, আমি একটু জনাব জোনায়েদ সাকির কাছে আসি। যে জনাব জোনায়েদ সাকি, আমি যে প্রশ্নটি আপনাকে এটি করে রেখেছিলাম যে গণসংহতি আন্দোলনের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে বিএনপি আপনি জোট বলছেন না, যুগপৎ আন্দোলনের সঙ্গী বলছেন, সেই ক্ষেত্রে গণসংহতি যে আন্দোলন, সেই আন্দোলনটা তো আসলে একটা মুভমেন্ট। আপনারা তো একটা রাজনৈতিক পার্টির চেয়েও বড় কথা হচ্ছে যে আপনারা একটা মুভমেন্ট, সেটা নানা কারণে, মানে সেটা শুধু রাজনৈতিক বা একটা চেয়ার কেন্দ্রিক, একটা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রিক রাজনীতি আপনাকে করতে দেখেছি বলে আমার মনে হয় না। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি, তো সেইটা আসলে সামনে আগালো নাকি পিছনে ফিরলো? কেন আমি এই প্রশ্নটা করতেছি, যে আপনি কিন্তু সংস্কারের ক্ষেত্রে শুরু থেকে আপনি কথা বলে আসছেন, মানে এই শুরু জুলাই আগস্টের শুরু না, মানে আমি যদি অন্তত পক্ষে আরো 10 বছরের কথা বলি, 10 বছরে আপনি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা করার জন্য আপনি অনেক কিছুর কথা বলছেন। সেইটার একটা মানে অন্তিম দশা এটা হইল কিনা জনাব জোনায়েদ সাকি যখন একটা আসনে ইলেকশন করবেন এবং বিএনপি যখন সেখানে কোনো প্রার্থী না দিবেন তখন? ধন্যবাদ। তার আগে আপনি একটু আগে যে আলোচনা করছিলেন, আমার মনে হয় একটু মন্তব্য করার সুযোগ আমার আছে, জি প্লিজ, অধিকারও আছে। প্রথমত বিএনপির সাথে আমাদের যে যুগপৎ আন্দোলনের যে
কি বলতে আয়োজন কিংবা অ্যারেঞ্জমেন্ট কিংবা শর্ত বোঝাপড়া এইটা, আর সম্প্রতি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ 11টি দল যে সমঝোতা করেছে, দুটোর মধ্যে গুণগত ফারাক আছে বলে আমরা মনে করি। আমাদেরটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত, সংস্কার এবং রূপান্তরের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এক দফার ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলন এবং সেইখান থেকে নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী এই রাষ্ট্র ব্যবস্থা মেরামত পর্যন্ত এই যুগপৎ ধারাবাহিকতাটা কিংবা এই জাতীয় ঐক্যটা বজায় রাখার একটা সমঝোতা। ফলে আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আছি। আর এই 11টি দল হঠাৎ করে নির্বাচনের আগে এক ধরনের নির্বাচন, অর্থাৎ একটা নির্দিষ্ট বলতে পারেন বিএনপি অথবা গ্রেটার এই যুগপৎ আন্দোলনের যে 39 দলীয় একটা মানে সমঝোতা, তার বিপরীতে তারা যতটা নিজেদেরকে সংগঠিত করতে পেরেছে, এইটা একটা কোট আনকোট বলতে পারেন অনেকে, আমি সরাসরি বলবো এটা এক ধরনের সুবিধাবাদী নির্বাচনী ঐক্য। এর মধ্যে কোনো ফান্ডামেন্টাল পলিসি লেভেল ঐক্য গড়ে ওঠেনি। আর যদি গড়ে উঠে তাহলে তারা সেটাকে জোটও বলতে পারেন, কারণ তারা তো একটা ওই ধরনের মানে ইয়ের মধ্যে যাচ্ছেন যে নির্বাচনী অ্যালায়েন্সের মধ্যে, কিন্তু নাম কি দিবেন সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এটা কেবলমাত্র একটা নির্বাচনী আসন সমঝোতার একটা ঐক্য, যেন আন্ডারলাইং ঐক্যটা আগেই আছে। এবং সেই ঐক্যটার মধ্যে যেসব উপাদান আছে সেটা যে কেউ প্রিজিউম করতে পারে, যেমন এর মধ্যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝোঁক আছে, কিংবা একটা মানে যেমন ধরেন রাজনৈতিক দিক থেকে ভারত বিরোধিতার প্রশ্ন, কিংবা এখন যেভাবে আওয়ামী লীগ কিংবা মুজিববাদের প্রশ্ন, এইগুলো প্রশ্নকে অ্যাসাম্পশন হিসেবে তারা রেখেছেন। তো ফলে এইটার যে আসলে বাংলাদেশকে কি চেহারায় দেখাবে সেই জায়গাটা বিশেষভাবে আর্থসামাজিক দিক থেকে এখনো স্পষ্ট নয়। তো বিভিন্ন দলের বিভিন্ন রকম কর্মসূচি আছে, সেটা আমরা হয়তো দেখব। এখন আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি যে কেন গণসংহতি আন্দোলন জিএস এর ক্ষেত্রে এটা, যেমন 2002 সালে আমরা যখন যাত্রা শুরু করি তখন পলিটিক্যাল পার্টি না, আমরা একটা মুভমেন্ট হিসাবে পরিষ্কার আমাদের ঘোষণাপত্রের ব্যাখ্যা ছিল যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল রূপান্তর ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেটা একটা নতুন মানে গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করবে। একটা সংবিধান সভার নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে এবং জনগণের আকাঙ্ক্ষার একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। তো এটা ছিল আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন সময় কাজ করেছি। কখনো বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলেছি, কখনো বলেছি যে একটা নতুন জাতীয় সনদ দরকার, বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার, আমরা বলেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এখন এই যে বিভিন্ন সময়ে আমরা স্লোগানগুলো তোলা, এইটার মূল লক্ষ্যটা ছিল যে বিদ্যমান ব্যবস্থাটা দিয়ে হবে না এবং এইটা এই পরিবর্তনটার আওয়াজটা প্রোগ্রামেটিক্যালি শেষ পর্যন্ত আমরা যখন থেকে তুলে আসছি, 14 সালে আমরা তোলার চেষ্টা করেছি, তখন অতটা গুরুত্ব পায় নাই। 18 সালে যখন জাতীয় কনভেনশন তৈরি হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, যেখানে বিএনপিও যোগ দিয়েছিল, সেখানে আমরা উত্থাপন করেছি নতুন জাতীয় সনদ দরকার, এই বন্দোবস্ত, এই কর্মসূচিগুলো দরকার, কিন্তু সেখানেও এটা গুরুত্বের সাথে অনুধাবিত হয়নি। কিন্তু 18 সালের নির্বাচনের পরে এমনকি বড় দলও বুঝতে পারছে বিদ্যমান ব্যবস্থাটিকে একটি নির্বাচন আর সম্ভব না। ফলে এই প্রোগ্রাম কিন্তু ওই একই দলগুলো দেখেন আবার একমত হয়েছে এবং তারা একটা রাষ্ট্র ব্যবস্থার সাংবিধানিক পরিবর্তন ঘটাতে হবে, ক্ষমতা কাঠামোর বদল ঘটাতে হবে, এইটাকে সেন্টার অফ প্রোগ্রাম করা, এই সেন্টার অফ অ্যাকশন এটাকে নিয়ে আসা, এই জায়গাটাতে এসেছে। সো পরিস্থিতি বাধ্য করেছে পুরো জনগোষ্ঠীকে এই দিকে যেতে এবং অভ্যুত্থান, রক্তস্নাত অভ্যুত্থানে আমাদের ইভেন তরুণরা, আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিল, তারাও কিন্তু এর অনেকগুলো স্লোগানকে ধারণ করেছে, নতুন বন্দোবস্তের কথা বলেছে। তার মানে হচ্ছে যে আমরা একটা জাতীয় মুহূর্তে এসেছি। এর সাথে তুলনীয় হতে পারে, যদিও আমি মনে করি যে 72 সাল আরো অনেক বড় ঘটনা ছিল। 1971 সালে যখন রাষ্ট্রপতন হয়েছে, 72 সালে ছিল একটা এই রাষ্ট্রটাকে পরিগঠন করা, সেটা একটা জাতীয় কর্তব্য। আমি 30 সেকেন্ড দেন, সেই যে পরিগঠনের কর্তব্যটা জাতীয়ভাবে করা দরকার ছিল, সেই সময় আমাদের রাজনৈতিক দলগুলো ওই জাতীয় কর্তব্য পালন করতে পারেন নাই। বড় দলও পারেন নাই, যারা নতুন বিদ্রোহ করেছেন তারা চেষ্টা করেছেন কতটা আমরা জানি না, হয়তো তারাও ফেল করেছেন। কিন্তু এখনো এই মুহূর্তে 24-এ এসে 24-এর অভ্যুত্থানের পরে
পরে আমাদের সামনে কর্তব্য দাঁড়িয়েছে জাতীয় পুনর্গঠনের কর্তব্য, এবং সেইটাতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা। মনে রাখবেন, এটা কিন্তু রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্ন। রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্নে আমরা বারবার বলেছি যে রাজনীতির নিয়মটা কি হবে সেটা আসেন ঠিক করি, সবাই মিলে ঠিক করি। আর আর্থসামাজিক যে পার্থক্য সেটা বিএনপির সাথে আমাদের আছে, তারপরেও 31 দফায় কিন্তু আর্থসামাজিক অনেকগুলো কর্মসূচি আছে। বিএনপি যদি সেগুলো পালন না করে, আমার কথাটা শেষ করতে দেন, বিএনপি যদি সেটা পালন না করে, অনুসরণ না করে, বিএনপির সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। ফলে আমরা কিন্তু একটা পলিটিক্যাল জায়গা আছি। মনে রাখা দরকার যে আমরা খুদকুড়ো খাওয়ার জন্য রাজনীতিতে আসিনি এবং রাজনীতিতে আমরা যাব না। এইটা স্পষ্টত রাজনৈতিক ব্যাপার, জাতীয় কর্তব্যের প্রশ্ন। যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে তারা মনে করে যে ও আচ্ছা অমুক দলের সাথে আমাদের যাওয়াটা মানে হচ্ছে ও তাহলে তো লেজুর হয়ে গেল। এগুলো সব পুরনো বন্দোবস্তের রাজনীতি। কখন ঐক্য দরকার, কখন বিরোধ দরকার, এইটা উপলব্ধি না করে যে কোনো মূল্যে বিরোধ অথবা আত্মসমর্পণ, এটাই পুরনো বন্দোবস্ত। সাকিব ভাই, কেন আমি এটা বলতেছি, আপনি যে পরিক্রমাটার কথা বললেন, আন্দোলন থেকে শুরু করে যে পরিকল্পনার কথা বললেন, যে রাষ্ট্র সংস্কার, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, কেন এরকম এটা করতে দিবে না, যতগুলি এইটা বললেন, এবং যেই কারণে আপনি বিএনপি সহ আরো 5টা দলকে আপনার সমমনা ভাবতেছেন, আপনার ওই সংজ্ঞায়নে তো জামায়াতে ইসলামীও কোয়ালিফাই করে। আপনি কিন্তু এখানে পিক এন্ড চুজ করতেছেন। আপনি জামাতে করেন না, কেন করেন আপনি বলেন তো? আপনি যেগুলি বলছেন সেগুলো জামাতে ইসলামী কেন করে না? বলবো আমি। আপনি একটু আমাকে একটু প্রিলুডটা একটু বলবেন যে আপনি যেগুলি বলছেন সেগুলির মধ্যে জামাত ইসলামী কোনটাতে কোয়ালিফাই করে না? জামাত ইসলামী কি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে শামিল হয় নাই? জামাত ইসলামী কি নতুন রাষ্ট্র সংস্কারের কথা বলে নাই? জামাত ইসলামী কি বলে নাই যে আমাদের এখন এই সরকারের জবাবদিহি সুনিশ্চিত করার জন্য আমাদের এই 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 প্যারামিটার করা দরকার, যেগুলি আপনার কথার অনেক সময় আমার কাছে একও মনে হয়েছে, সেগুলি কি তারা করে নাই? এই মুহূর্তে আপনি যেগুলি বললেন, আমি কিন্তু করেছে, আবার কি করে নাই সেটা বলছি। আপনি 1 মিনিট একটু বলেন তো যে কি করে নাই। 1-2 মিনিট এটা বলতে হলে আমাকে 1 মিনিট হবে না। তাহলে কি আপনার কাছে আবার ফিরে আসবো? তাহলে কি আপনি তাহলে আপনি প্রশ্নে কথা বলতে চাই। হ্যাঁ, তাহলে আপনার এই যে আপনি মনে করলেন, কারণ বিএনপির সাথে তো আপনার কোনো আদর্শিক জোটও না। কেন আমি জামাত জোটে নাই, কেন বিএনপির সাথে নেগোসিয়েশন আছে আমি পরিষ্কার করতে চাই। এক্স্যাক্টলি। আমি একটু ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল আপনার কাছে আসতে চাই। ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আমি যে বিষয়টি আপনাকে খেয়াল করতেছি সেইটি হচ্ছে যে এই এনসিপি নেতাদের মধ্যে থেকে যারা আসলে নির্বাচনের সমন্বয়ক যিনি আছেন, আমি জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি অভিযোগ করেছেন যে এই সরকারের মধ্যে এই সরকারের মধ্যে থেকে আসলে যেটাকে বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এক ধরনের আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা এইটাও দেখতে পাচ্ছি যে এই আপনাদের জোটে আছেন একজন খেলাফত নেতা মাওলানা মামুনুল হক, তিনি আমাদের সাথে অনুষ্ঠানে বলেছিলেন যে জামায়াতের সঙ্গে ইসলামের মৌলিক বিষয়ে মিল আছে, কিন্তু আকীদাগত কিছু তফাৎ আছে রাষ্ট্র শাসন ব্যবস্থার ভিন্নমত নিয়ে। আমি দুটি প্রশ্ন যদি একসাথে করতে চাই, যে আপনাদের দলও আসলে এইটি মনে করে কিনা যে এই সরকারের সময় একটা সুষ্ঠু নির্বাচন করা আসলে সম্ভব না? দুই হচ্ছে আর দুই হচ্ছে আপনার দলের সাথে যেহেতু নামটি আছে, সেই তো আপনারা রাষ্ট্র ব্যবস্থা বা পরিচালনায় আসলে আপনারা আলটিমেটলি একটি খেলাফত নির্ভর রাষ্ট্রই করতে চাইবেন কিনা? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে জুনাইদ সাকিব ভাইয়ের একটা আপত্তিজনক কথার জবাব দিই। উনি আমাদের নির্বাচনী ঐক্যকে বলছেন যে এটা সুবিধাবাদী একটা বিষয়াদি। তো আসলে আমি শুরুতেই বলেছি, এখানে আমাদের প্রত্যেকের নিজ নিজ স্বাতন্ত্র অবস্থা বজায় রেখে আমরা সমঝোতাটি করেছি। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নির্বাচনী ইশতেহার আছে, যেটার কাজ চলছে। আর উনি বলেছেন যে ওনারা 31 দফার আলোকে কাজ করছেন। ওনাদের নিজেদের নির্বাচনী ইশতেহার আছে কিনা আমরা জানি না। যদি হয় তাহলে ওনার কথার মধ্যে বৈপরীত্য আছে, এবং সেই জায়গায় একটা দলের প্রধান হয়ে উনি আমাদেরকে এভাবে সুবিধাবাদী এই কথাটা উনি বলতে পারেন কিনা আমি জানি না। কিন্তু আমি এই কথার মধ্যে ফয়সাল ভাই, আমি এই কথার মধ্যে অসুবিধা দেখি না। এই কারণে আপনি কি একটা অসুবিধাবাদী সংগঠনে যাবেন? সুবিধা তো ভালো কথা, মানে ঘটনা হইতেছে যে মানে না, এটা সাকিব ভাই কেন বলছে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যেদিকে সুবিধা সেদিকে আমি যাব। এটা সাকিব ভাই সুবিধার দিকে যাবে, সেই প্রশ্ন আমি সাকিব ভাইকেও করছি যে আপনি কেন বাংলা শব্দ সুবিধা আর সুবিধাবাদী দুইটা কিন্তু এখন এক অর্থ মিন করে না।
সুবিধাবাদী শব্দটা এখন নেগেটিভ। এটা নিশ্চয়ই সাকিব ভাই ব্যাখ্যা করবেন আর কি, সেটা নিশ্চয়ই জি, সাকিব ভাই ব্যাখ্যা তো করবেন। সেই জন্য আমি যেটা বলছি যে ওনাদের নিজস্ব ইশতেহার আছে কিনা আমি জানি না। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোর কথা বলছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, গণতান্ত্রিক রূপান্তর, অনেকগুলো স্বপ্ন ওনাদের ছিল, কিন্তু সেগুলো সব বাদ রেখে এখন আপাতত ওনারা এই জোটটা করেছেন। যদি ইশতেহার না থাকে ধরা যায়, তো এটাকে আমরা আসলে কি বলবো? আমরা বলছি যে ওনারা জোটই করেন নাই। উনারা ব্যাপারটা এরকম বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব মাথার মাথায় নির্বাচন করবে, আর ওই জায়গায় বিএনপি নির্বাচন করবে না। সুবিধাবাদী বলছি না, কিন্তু আমাদের নিজস্ব প্রত্যেকের নিজস্ব অবস্থান বজায় রেখেই আমরা নির্বাচনী ঐক্যটা করেছি। এটা সম্ভব না, সুতরাং এটা আমাদের সম্ভব না। নিজস্ব অবস্থান বজায় রেখে নির্বাচনী ঐক্য করা সম্ভব না। এটা সোনার পাথর। অবশ্যই সম্ভব না, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, আপনি সবচেয়ে ভালো জানেন যে এটা সম্ভব না। আমি বলি সম্ভব, বাকি আপনার প্রশ্নের মানে আমি বলি এটা একটা কৌতুকের সাথে তুলনীয়। এই কৌতুকটা কি যে ওই রেলের আপার বার যাবে হচ্ছে কলকাতা আর লোয়ার বার যাবে চিটাগাং, এটা তো হবে না। না, এটা তো ওই যে পাকিস্তানি আমলের একটা গল্প, যেটা উপরের জন মনে করছেন তিনি চিটাগাং যাবেন, নিচের জন মনে করছেন তিনি ঢাকা যাবেন, তিনি ফেনী থেকে। তো উনি যেই ভদ্রলোককে কৌতুকটা করেছেন তিনি বলেছেন যে এই ট্রেন ব্যবস্থার এত বৈপ্লবিক পরিবর্তন হলো যে একই ট্রেনে আদর্শিক জোট না হয়ে সমঝোতার জোট হচ্ছে, আদর্শিক জোট না হয়ে স্বাতন্ত্র বজায় রাখে জোটটা অনেকটা ওরকমই। আপনি যাবেন, আপনার আমি বলি সরাসরি বলি ডক্টর ফয়সাল, আপনার আমি সরাসরি বলি, আপনি খেলাফত করবেন, আপনি খেলাফত করবেন, জামাত ইসলামী কখনো খেলাফত করবে না। আপনারা দুজন এক জায়গায় কেমনে যাবে? না না, এক জায়গায় কিভাবে যাবে সেটা বলি। আমি তো এখন এককভাবে ক্ষমতায় যাচ্ছি না। যেহেতু আমি এককভাবে ক্ষমতায় যাচ্ছি না, সেহেতু আমি বলছি যে যে কমন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো রেখেই দেশ পরিচালনা হবে। আমি যদি এককভাবে ক্ষমতায় যাই তখন তো আমি বলবো যে এমন একটি কল্যাণ রাষ্ট্রের কথা যেটা নবুয়তের আদলে প্রতিষ্ঠা হয়েছিল, যেটাকে আধুনিক রাজনৈতিক ভাষা আপনি যেভাবে বলেন, ইসলামের রাজনৈতিক পরিভাষা সেটাকে খেলাফত বলে। সেটা নিশ্চয়ই ওই খেলাফত না যেটা আমরা বিভিন্ন সময় আইএস এর মাধ্যমে দেখেছি, যেটাকে কতক্ষণ পর্যন্ত সিমিলারাইজ করে যেভাবে বলা হয়। কতক্ষণ পর্যন্ত? প্রথম 4 জন খোলাফায়ে রাশিদিন না তারপরও কোন পর্যন্ত? মেইন স্ট্যান্ডার্ড হচ্ছে খোলাফায়ে রাশিদিন। আপনারা খোলাফায়ে রাশিদিনের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান? সেটার আদলে সেটা হবে স্ট্যান্ডার্ড, সেটাকে বজায় খোলাফায়ে রাশিদিনের মধ্যে খোলাফায়ে রাশিদিনের 4 জন 4 রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি এটা নিয়ে আপনার সাথে আলাদা তর্ক করতে পারি। এর মধ্যে আপনারা কাকে অনুসরণ করতে চান? আমরা কাকে অনুসরণ করতে চান? এখানে একক কোনো, আমি যেটা বলি এটা যদিও অনেক বড় একটা একাডেমিক বিতর্কের বিষয়, কিভাবে পাওয়ার ট্রানজিশন হবে, যেটা মনে করেন যে আমাদের যে সাধারণ যে বিধিবিধান, এই বিধি কিছু কিছু বিষয় যেটা আরবের জন্য যেটা প্রযোজ্য সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কিছু কমন জিনিস আছে সেগুলো সব জায়গায় সমান। আপনি নামাজের কথা যদি বলেন, 5 ওয়াক্ত নামাজ সব জায়গায় সমান, কিন্তু কোরআন সব জায়গার জন্য, কোরআন সব জায়গায় সমান, কোরআন সব জায়গার জন্য সমান। আরবের জন্য প্রযোজ্য না, আমাদের জন্য প্রযোজ্য না, এটা আবার কোনটা? না না, কোনটা আমি বলি, মনে করেন যে উদাহরণ দেওয়া হয়, কিছু কিছু বিধান আছে নির্দিষ্ট বিধান, এটা ফিক্সড 5টা, কিন্তু এর বাইরে যত ধরনের বিধান আছে, সেটা বিচার ফয়সালার ক্ষেত্রে হোক, অপরাপর বিষয়াদি হোক, এটা হচ্ছে লোকাল দেশের আবহাওয়া জলবায়ু সবকিছুই সেখানে বিবেচনা করা হয়। ডক্টর ফয়সাল, আপনি খুব ভালো করে জানেন যে বিধি বিধানের ক্ষেত্রে ফিক্সড 5টা যে আপনি বলতেছেন, সেই ফিক্সড 5টা বলে কোনো জিনিস আসলে এক্সিস্ট করে না। সেই ফিক্সড 5টাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে না। আপনি ঠিক আছে, আপনি আল আজহারে আর মদিনা বিশ্ববিদ্যালয়ে একসাথে করতে পারবেন না, অনেক বিষয়তেও আল আজহারকে করতে পারবো না, কিন্তু আল আজহারে একসাথে 4টা মাযহাব একসাথে পড়ানো হয়। আল আজহার হ্যাঁ পড়ানো হয়, কিন্তু ও কোনভাবে পরিচালিত হবে সেটা দিয়ে আপনি মদিনা বা মক্কার সুরারে একসাথে করতে পারবেন না। আপনি সেক্ষেত্রে আপনি যেটাই ফলো করবেন পূর্ণাঙ্গ ফলো করতে হবে। আপনি যেই স্কুল অফ থট ফলো করবেন সেটা আপনাকে পূর্ণাঙ্গ ফলো করতে হবে। আচ্ছা, সেটা আমরা তো অন্য বিষয়, সেটাতে আমি যাচ্ছি না। আপনি যে প্রশ্নগুলো করছিলেন, একটা প্রশ্নের জবাব মনে হয় ইতিমধ্যে হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে আপনি সরকার আসলে ঠিকমতো ইলেকশনটা করবে কিনা বা ইলেকশনটা করার ক্ষেত্রে করবে কিনা। আসলে দেখেন যে অতীতে প্রশাসন যেভাবে ইচ্ছামতো দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল, দেশের মানুষ যেভাবে ভোট দিতে পারে নাই, এবং যে অবস্থা মানুষের মধ্যে যে এরকম কঠিন অবস্থা তৈরি হয়েছিল, সে অবস্থার পরিবর্তন 24 অভ্যুত্থানের পর মানুষের মধ্যে সে আশাবাদ জাগ্রত হয়েছিল, এবং মানুষ স্বাভাবিকভাবে আশাবাদী হয়ে অনেক বেশি আশা করে ফেলেছিল। এখন বর্তমান সময়ে এসে আমরা
সাম্প্রতিক কিছু আচরণের কারণে জনগণের মধ্যে কিছু সন্দেহ তৈরি হয়েছে, Okay. আমাদের মধ্যেও কিছু সন্দেহ তৈরি হয়েছে। সেগুলো যেমন কিছু নিরাপত্তাহীনতা, নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। সেটা হাদি ইস্যুর কথা বলেন, তারপর আপনি এই যে স্বেচ্ছাসেবক দলের একজন জয়েন্ট সেক্রেটারি, তাকে খুন করা হলো। তো এই যে রুট লেভেলে অহরহ অনেকগুলো ঘটনা ঘটছে, যেগুলো নিউজ পত্রিকায় বরাবর আসছে, এবং সরকারের পক্ষ থেকে এটা কতটা ভয়াবহ হলে হয় যে সরকার অফার করছে যে গানম্যান নেন, এভাবে এটা করেন। তো এতে করে পরিস্থিতি বোঝা যাচ্ছে যে নিরাপত্তার যে ঝুঁকিটা তৈরি হয়েছে, এতে করে প্রথমত একটা সংশয় তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রিটার্নিং অফিসাররা, জেলা প্রশাসকরা যেই আচরণ দেখিয়েছে এবার, আমরা খুবই আতঙ্কিত এই বিষয়টা নিয়ে। যেমন ধরেন যে যাচাই বাছাই, একই ধরনের ইস্যু, একই প্রবলেম, এক জায়গায় ছেড়ে দেওয়া হলো, অন্য জায়গায় অন্য প্রার্থীকে আটকিয়ে দেওয়া। আমার মনে হয় যে আপনি আপনার পয়েন্ট একদম পারফেক্টলি মেক করছেন। আমি একটু সাকিবের কাছে আসি। সাকিব ভাই, দুইটা প্রশ্ন। আপনার সম্পর্কে একটা মন্তব্য করছেন ডক্টর ফয়সাল, সেটাও নিশ্চয়ই আপনি বলবেন। দুইটা প্রশ্ন তিনি তুলছেন। শেষে বলে দিই, আরেকটা কথা বলে দিই, আমার আসনে আমি ফেনী 2-তে ইলেকশন করেছি। সেখানে ফেনী 3-এ আব্দুল রাওয়াল মিন্টু সাহেব সেখানে ইলেকশন বা যাচাই বাছাই পর্বের সময় উনার যখন বলা হলো যে এটা বৈধ, সাথে সাথে সবাই তার লোকটা তো তালি দিচ্ছে, সাথে সাথে ওখানে প্রশাসনের যারা ছিল, পুলিশের যারা ছিল, সবাই সমানে তালি দেওয়া শুরু করছে। এই ঘটনা এক জায়গায় না, আরো কয়েক জায়গায় কিন্তু ঘটেছে। পুলিশের সবাই তালি, আমি এটা দেখছি ভাইয়া। মানে ঘটনা হইতেছে যে এই পুলিশের একজন সদস্য, তাও তাকে খুব তরুণ সদস্য মনে, তিনি পেছনে দাঁড়াচ্ছিলেন, মানে তিনি তালি দিয়ে ফেলছেন, সেইটাতে বোঝা গেল পুরো পুলিশ প্রশাসন তার পক্ষে। এটা আমি মানতে রাজি না। আচ্ছা, এইটা একটা উদাহরণ হিসেবে আমার কাছে মনে হয় এটা মানতে রাজি না। এবং তিনি খুবই মানে এরকম কোনো সিগনিফিকেন্ট পুলিশ অফিসারও না। এখন মানে নানা জায়গা থেকে নানা কিছু ব্যাখ্যা করলে এখন হয়তো এরকম হইতে পারতো, আপনি যেরকম একটা ভালো লোক, এরকম হইতে পারতো যে অন্য আপনার প্রতিদ্বন্দ্বীর কোনো ক্ষেত্র আপনি একটু খুশি হইলেন। এখন আমি এটা টেলিভিশনে দেখাইলাম যে উনি তো তার প্রতিদ্বন্দ্বীর ইয়াতে খুশি হয়ে যায়। মানে আমি বলতেছি যে সেটা তো আলাদা, প্রতিদ্বন্দ্বী আবার আপনার বন্ধু হতে পারে, রাইট? সেটা তো অন্য বিষয়। খুবই কাট্টর, মানে উনি হাততালি দিয়েছেন। যাই হোক, তবুও মানে পুলিশদের মধ্যে অতি উৎসাহ দেখা যাচ্ছে। এটা সাকিব ভাই, এটা কথার কথা আমি সিম্পটম হিসেবে বললাম, আর তো অনেকগুলো ঘটনা আছে। রাইট, সাকিব ভাই এগুলি জবাব দিবেন যে প্রশাসনের ক্ষেত্রে একই রকম কারণে প্রশাসন দুই রকম। আমি শুরুতে এটা করি, সাকিব ভাই 2-3টা জিনিস একটু আপনাকে প্রস্তাবনাটা করে নিতে হবে। আপনার কাছে তো সবগুলি আছে, আমি খালি যে দর্শকদের মধ্যে একজন, ওনার নাম অল স্টার BD24, তিনি বলছেন কথা করবে। কাজে আমাদের প্রধান এই যে এতটা লড়াইয়ের মূল জায়গা কিন্তু হচ্ছে যে ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এটা যাতে বাংলাদেশে না থাকে। ফলে একটা সুষ্ঠু নির্বাচন এটা যে কত প্রয়োজনীয় সেইটা আমাদের বোঝা দরকার। এবং এই গভর্নমেন্টের প্রধান সমালোচনার জায়গা হচ্ছে যে তারা এই যে পুরো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, বিশেষত প্রশাসন, পুলিশ এবং অন্যান্য সংস্থা যারা ইলেকশনের সাথে খুব যুক্ত, তাদেরকে যে এফেক্টিভ, কার্যকর করে তোলা, এবং তারা যদি চান যে একটা সুষ্ঠু নির্বাচন, সেটাকে যে তারা বাস্তবায়ন করবে, সেই জায়গায় পৌঁছাতে পারছেন না। আমরা লটারির মাধ্যমে দেখছি, তারপরেও কোথায় কোথায় এই রকম অভিযোগগুলো উঠছে। এবং বিএনপির মোটেই উচিত হবে না যে এই জিনিসটা ডিফেন্ড করা, কারণ এটা মনে রাখা দরকার যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এবং বিএনপি যদি মানে জয়লাভ করে, তাহলে এই পুরো অনার্সটা তাদের ঘাড়েই যাবে। সুতরাং সব দিক থেকেই, এবং সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। মানে হয়তো রাজনৈতিকভাবে বিবাদমান আপনি একটা আপেক্ষিকভাবে জয়লাভ করতে পারেন, যে আপনি হয়তো সরকারের উপর প্রথম থেকে একটা চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু জাতীয়ভাবে এটা মনে রাখা দরকার যে আমরা এত বড় অভ্যুত্থানের পরও একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি না, এইটা আমাদের জন্য মোটেই কোনো গৌরবের ব্যাপার হবে না। তাহলে আমি ওনার সাথে একমত যে এখন থেকেই গভর্নমেন্টের উচিত যে কোনো সিমটমকেও গুরুত্বের সাথে নেওয়া, কারণ সিমটমই কিন্তু মূল রোগের কে প্রকাশ করে নানাভাবে। তো সেইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন, উনি যদি মানে ব্যক্তিগতভাবে কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আমি সুবিধাবাদী কথাটা একটা রাজনৈতিক টার্ম হিসেবে ব্যবহার করেছি। মানে যখন ধরেন পলিটিক্যাল জায়গাটা স্পষ্ট না, যেমন উনি বলছেন যে আমাদের কোনো কর্মসূচি, অভিন্ন কর্মসূচি নাই কেন? মানে অভিন্ন কর্মসূচি ছাড়া আপনার সমঝোতা হয় কিসের ভিত্তিতে? যেমন আমরা বিএনপি কিন্তু এরকম বলেছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আসেন আমরা যে লড়ি, আমরা কিন্তু বলেছি না, এভাবে আমরা লড়তে পারবো না। আপনি কি টার্মসে লড়বেন, কি লক্ষ্যে লড়বেন, সেটা আমাদের সাথে পরিষ্কার করতে হবে। এবং সেটা হয়েছে
অফকোর্স তখন আমরা আমাদের 14 দফা আমরাই তো কর্মসূচি ছিল। পরিষ্কার না, বিএনপি কি টার্মস না, আপনি পরিষ্কার না হতে পারেন, আমরা পরিষ্কার ছিলাম এবং জাতিকে আমরা পরিষ্কার করার এটা- চেষ্টা এটা- করেছি। এটা- শোনেন, এটাতে যদি ডক্টর শোনেন, ফয়সাল আপনাকে খালেদ, আমি একটু সুবিধাবাদ বলে। বলতে দিবেন, খালেদ জি, প্রবলেম করে জি। আমাকে মানুষের কাছে কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, ঠিক। আমরা গণসংহতি আন্দোলন জিএস এর 14 দফা দিয়েছিলাম, গণতন্ত্র মঞ্চ আমরা 14 দফা দিয়েছি, বিএনপি 27 দফা দিয়েছে, এবং তারপরে আমাদের এই 14 দফা 27 দফা অন্যান্য দলগুলোর নানান দফা সহ আমরা বসে 31 দফা প্রণয়ন করেছি। কাজে 31 দফা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য, যেখানে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন এবং আর্থসামাজিক রূপান্তরের একটা কর্মসূচি আছে। সেটা নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে, এটাকে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত ভাবতে পারেন। যতটুকু আমরা একমত তখন হতে পেরেছিলাম তখনই হয়েছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে এই লক্ষ্যটার ভিত্তিতে আমরা এক দফা অর্থাৎ সরকার পতন আন্দোলন শুরু করেছি, কিন্তু এক দফার মধ্যে বলা ছিল যে সরকার পতন এবং শাসন ব্যবস্থার বদল, এই দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এক দফা। এখন এই ভিত্তিতে আমরা লড়াই করে এসেছি। কাজে আমাদের এটার কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। এই লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য ছাড়া কেবলমাত্র ধরুন একটা ইলেকশন ফেস করার যে কোনো ধরনের সমঝোতাকে আপনি তো সুবিধাজনক সমঝোতাই বলবেন। ফলে এটা পলিটিক্যালি অপরচুনিস্ট টার্ম নেয়। এটাতে যদি উনি দুঃখ পান, আমি কোনো দুঃখ দেওয়ার আমার কোনো লক্ষ্য নাই, এবং আমি আসলে খুব রূঢ় সমালোচনাও করি না। আমি পলিটিক্যাল পয়েন্টটা তুলতে আচ্ছা, আপনি চাই। যদি এই জায়গাটা আমি মনে করি, যে কেন বিএনপি জোট, প্রোগ্রাম থাকা উচিত। কেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন, কেন জামাতের সাথে না, বা কেন যুগপৎ সঙ্গে? হ্যাঁ, জি। আসতেছি। বরং আমি মনে করি, আমার যদি ধরুন মন্তব্য জানতে চান, যদি ওনারা জানতে চান নাই, 11 দল যেটা হয়েছে, তারা যে ইলেকশন ফেস করছে, তাদের একটা কমন মিনিমাম লক্ষ্য থাকলে এটাকে তারা পলিটিক্যালি ব্যাখ্যা করতে পারবে যে হ্যাঁ, এই কারণে আমরা করেছি। তখন আর হয়তো আমি সুবিধাবাদী শব্দটা বলবো না। এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখলাম। তো আর যার ম্যানিফেস্টো থাকবেই, ধরেন 31 দফা থাকার পরও গণসংহতির ম্যানিফেস্টো থাকবে, বিএনপিরও ম্যানিফেস্টো থাকবে, অন্যান্য যুগপৎ কিন্তু সঙ্গীদের আমরা জানবো ম্যানিফেস্টো যে থাকবে। বিএনপির ম্যানিফেস্টোতেই দেশ পরিচালিত হবে, তাই তো? বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, এবং অলরেডি আমাদের এই সমঝোতার মধ্যে বিএনপি পেলে সংখ্যাগরিষ্ঠতা পাবে, আমাদের সিটের যে সংখ্যা, তো সেটা তো তাতে কথার আড়াল দেওয়া হইলো সাকিব ভাই, মানে একই তো কথা হইলো। মোটেই কথার আড়াল দেওয়া হলো না, মোটেই কথার আড়াল দেওয়া হলো না। দেখুন, একটা দল, আমরা যখন আমাদের ম্যানিফেস্টো দিচ্ছি, আমরা একটা আসনেও যদি জয়লাভ করতে পারি, অথবা আমাদের যে অন্যান্য প্রার্থীরা ওপেন সিটে আছে, আমরা কিন্তু সব সিট ছেড়ে দিইনি। 280 সিটে বিএনপিকে আমরা সমর্থন দিচ্ছি, আবার কয়েকটি সিট, 15টি সিটে কিন্তু আমরা নিজেদের প্রার্থীতা নিয়ে ইলেকশন করছি, সেখানে বিএনপির সাথে সমঝোতা হয়নি। নানের শিশু আছে, মাথালো আছে। কাজে ইলেকশন একই ধরনের হবে, সেইটা নতুন নতুন পদ্ধতি, ধরন কিন্তু সামনে আসছে, এবং সেগুলো বাস্তবতার নিরিখে আসছে। যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আমরা যে কি বলে এটাকে, ম্যানিফেস্টোটা দিচ্ছি, সেই ম্যানিফেস্টোটা হচ্ছে আমরা কি মনে করি, আমাদের দল কি মনে করে, কি পরিবর্তন হবে, সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু বিএনপির সাথে আমাদের স্ট্রাগলটা চলবে। যে সরকার পরিচালনায় এই কথাগুলোকে বাস্তবায়ন করেন না করলে আপনাদের সাথে আমাদের পলিটিক্যাল ইউনিটি নাও থাকতে পারে, এটা আমি স্পষ্ট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে জামাত ইসলামীর সাথে আমরা কেন যাইনি। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটাকে আরো অধিকতর গণতান্ত্রিক করা, মানুষের মধ্যে সুযোগের সমতা থেকে শুরু করে আরো অধিকতর সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা, এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক লক্ষ্য। ফলে ন্যায় বিচার, মানুষের মানবিক মর্যাদা এবং সুযোগের সমতার উচ্চতর রূপ, আরো অধিকতর সমতা ভিত্তিক সমাজ, এইটার জন্য যখন আমি লড়ি, এটার ভিত্তিটা হচ্ছে একটা গণতান্ত্রিক, আরো কন্টিনিউয়াসলি অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে আরো অধিকার এবং জবাবদিহির জায়গা সৃষ্টি হবে। সেইটার সাথে ফান্ডামেন্টালি আমরা বলবো জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারা একটা ইসলামী রাষ্ট্র অথবা খেলাফত কায়েম করার জন্য ঘোষণা দিয়ে লড়ছে। তাদের ঘোষণাপত্র দেখেন, দুইটার সাথে সব পার্থক্য আছে। আপনি পপুলার সভারেন্টির দল এবং এই খেলাফত প্রতিষ্ঠার দলের মধ্যে কিন্তু পার্থক্যর জায়গাটা পরিষ্কারভাবে আছে। ফলে আমরা যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়ি, তখন আমরা রাজনৈতিক ঐক্যের দিক থেকে এই যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য নিজেদের ঘোষিত অবস্থান আছে, তাদের সাথেই ন্যূনতম ঐক্যের জায়গাটাকে বিবেচনা আমার দুইটা স্পেসিফিক আপনি যেটা বলেছেন যে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলিস সহ আমরা যে 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিলাম, তারা কিন্তু যারা আমরা পেরেছি যুগপৎ ধারায় করেছি, যারা যুগপৎ ধারায় আসতে পারেনি তারা কিন্তু যার অবস্থান থেকে করেছে। জামাত আন্দোলন করেছে, অন্যরা আন্দোলন করেছে, লক্ষ্য ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন। সেই যে
ন্যূনতম আবার একটা বন্ডেজ আছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথে হাঁটা। তার জন্য কিন্তু আমরা এই যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করা, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য, এগুলোতে আমরা গিয়েছি। কিন্তু এই সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্য আর জামাত কিংবা খেলাফত মজলিস যে রাজনৈতিক লক্ষ্য, বিএনপির রাজনৈতিক লক্ষ্য, এর মধ্যে আমরা মনে করি যে বিএনপির রাজনৈতিক লক্ষ্যের মধ্যে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা আছে, সেটা তারা কতটা মানবে আর মানবে না সেই প্রশ্ন পরীক্ষা দিতে হবে। কিন্তু সেই জায়গাটাতে আমরা তাদের সাথে অধিকতর নৈকট্য বোধ করেছি এই জায়গাতে। কিন্তু ব্রডার ক্ষেত্রে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের কথা গণসংহতি বারবার বলে যাচ্ছে যে এই উত্তরণ পর্বে এমনকি জামাত সহ পুরো আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা যারা এই জুলাই সনদ তৈরির ওই কি বলে প্রক্রিয়ার মধ্যে ছি, আমাদের প্রত্যেকের একটা ন্যূনতম ঐক্যমত্য বজায় রাখা দরকার রুলস অফ দ্য গেম ঠিক করার ক্ষেত্রে। আর রুলস অফ দ্য গেম ঠিক করার ক্ষেত্রে আপনি যে প্রসঙ্গগুলি তুলেছেন সেই প্রসঙ্গগুলি নিয়ে আপনার সাথে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি একটু করে রাখতে চাই। তার আগে তন্ময় AST 5691 তিনি বলেছেন যে নেগেটিভ কমেন্ট করার জন্য উপস্থাপক সবচেয়ে বেশি দায়ী, কারণ তিনি সবসময় শুধু নেগেটিভ কমেন্টগুলি পড়েন। হ্যাঁ, আমি নেগেটিভ কমেন্ট যারা করেন তাদের সাথে এঙ্গেজ হতে চাই। ভালো কমেন্ট যারা করেন, আমি অনেক ভালো সাংবাদিক বা অনুষ্ঠানটা অনেক ভালো হচ্ছে, সেইগুলি কমেন্ট পড়া না পড়া আমার কাছে একরকমই মনে হয়। একজন যেমন এটা বলতেছেন যে আমি আপনাকে জামাতের ইসলাম জামাতের এজেন্ট মনে হয় এবং কোন আসন থেকে নির্বাচন করবেন। যাকে এই প্রশ্নটার আলোকে একটু প্রশ্ন করি সাকিব আপনার কাছে, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্য ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সাম্য, অধিকার ইত্যাদির প্রশ্নে আপনার কাছে মনে হয়েছে যে জামাতি ইসলামের লক্ষ্যটা আলাদা, তাদের লক্ষ্য গণতন্ত্র না, অথচ আপনি যে দলটির সাথে যুগপত সঙ্গী হিসেবে যাদের সাথে আন্দোলন করতেছেন তাদের দলের মধ্যে আমি কখনো গণতন্ত্র দেখি নাই, আমি বরং জামাতি ইসলামের মধ্যে এর চেয়ে বেশি গণতন্ত্র দেখছি। 2 নম্বর কথা হচ্ছে জামাতি ইসলামী কখনো বলছে কিনা যে সে খেলাফতের পথে হাঁটতে চায়, এরকম আমি আসলে কখনো দেখি নাই। আপনি আমাকে এটাও একটু জানাতে পারেন যে জামাত ইসলামী আসলে কখনো বলছে কিনা যে সে খেলাফত করতে চায়, সে গণতন্ত্র আর চায় না, সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সে অন্য রকম একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে চায়, আমি এরকমটাও আসলে কখনো দেখি নাই। অন্যদিকে হচ্ছে যে আপনি বলতেছেন যে এইসব দলের মধ্যে বা যেসব জোটের মধ্যে যেই জোটসঙ্গীদের মধ্যে যাদের মধ্যে আপনি এই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন তাদের সাথে আসলে আপনি না চলাটাকেই আপনি সঙ্গত মনে করতেছেন, এটা একটা কাজ। কিন্তু আমরা কিন্তু এই যে বিএনপির আপনি যাদেরকে জোট সঙ্গী বলছেন তাদের মধ্যেও এরকম অনেক দল আছে যারা আলটিমেটলি একটা ইসলামিক শাসন, একটা খেলাফতের শাসন ওরকম করতে চান, পৌঁছাতে চান। এইগুলিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে আপনি জামাতের সঙ্গে যান নাই, তার কারণ হচ্ছে জামাতকে আপনার পছন্দ না, সোজা হিসাব, এবং এটা আপনি বলতেও রেডি না। আপনি বিএনপি আর জামায়াতকে যে জায়গা থেকে আলাদা করতেছেন সেই জায়গা থেকে আপনি অনেক কষ্ট করে আলাদা করতে হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। না দেখুন, মানে জামাত ইসলামের সাথে কিন্তু আমি বলেছি তারা ডাইরেক্টলি খেলাফতের কথা, খেলাফতে মজলিস খেলাফতের কথা বলেছে। জামাত ইসলামের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের কথা বলা আছে, তারা শরিয়া আইন চালু করার প্রশ্ন আছে। সুতরাং সেই জায়গাটাতে তাদের সাথে আমাদের যেমন পার্থক্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর মানে এই দুটো একসাথে আমরা মনে করি না যে এটা সঙ্গতিপূর্ণ। যা আমরা মানে প্রত্যেক ধর্ম গোষ্ঠীর যে ধর্মীয় স্বাধীনতা সেটার প্রশ্নে আমরা ভীষণ রকম শ্রদ্ধাশীল এবং সেটা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য মনে করি। কিন্তু রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই জায়গাটাতে দাঁড়াতে হবে, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের মানে ভিত্তিতে পরিচালিত হবে না, এই জায়গাটা আমাদের পরিষ্কার পলিটিক্যাল স্ট্যান্ড। আচ্ছা, আমি যে জায়গাটা ফিরতে চাই এটার সাথে আর্থসামাজিক পার্থক্য রয়েছে। এখন ধরুন এটা ঠিক আছে যে আপনি যে প্রশ্নটা তুলেছেন, বিএনপির সাথে মূলত গণতন্ত্র মঞ্চের যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তখন বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা প্রধানত হয়েছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা বিএনপির সাথে মানে ক্রিয়াশীল অন্যান্য যে দল তারাও যুগপৎ আন্দোলনে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যুক্ত হয়েছে। কিন্তু আমরা বিএনপির সাথে ইন্ডিপেন্ডেন্টলি, যেমন বিএনপির আগে 20 দল ছিল, সেই 20 দলের কাঠামোর সাথে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং এ জানি। আমরা শুধুমাত্র বিএনপি যখন 20 দল ভেঙে দিয়েছে মানে 20 দল যখন বাস্তবত মানে আলাদা হয়ে গেছে যার যার দলগত অথবা জোটগত ভাবে, বিএনপি এককভাবে লড়াই করেছিল, তখনই আমরা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছেছি।
সেই আন্ডারস্ট্যান্ডিংটা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা এখনো বহাল রেখেছি। এর মধ্যে বিএনপির সাথে অনেক দলগুলো আছে, প্রত্যেক দলের সাথে আসলে তাদের কর্মসূচি, চিন্তা, এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের মানে আরো খোঁজ নেওয়ার জায়গা নিশ্চয়ই আছে, এবং সেই ক্ষেত্রে কোনো গ্যাপস থাকলে, ল্যাপস থাকলে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের পরবর্তীতে এই জায়গাটা করব। এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছি যে মেজর ফোর্স হিসেবে জামাত এবং ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এমনকি এনসিপি 11 দল, আমি সবগুলোর নাম বললাম না, তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি তারা থাকেন, তাদের সাথে পার্থক্য সত্ত্বেও কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থাগত ঐক্য আমরা বজায় রাখার ক্ষেত্রে আগ্রহী, সেটা আমি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ক্ষেত্রে বলেছি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে তাদের যে ম্যানিফেস্টোগত লক্ষ্য, সেই লক্ষ্য তারা পালন করতে গেলে আর্থসামাজিক এবং রাষ্ট্র ব্যবস্থা কিংবা রাজনৈতিক ব্যবস্থাগত জায়গায় আমাদের তাদের সাথে অনেকগুলো পার্থক্য তৈরি হচ্ছে। এই পার্থক্য তো থাকবেই, লড়াইটাও চলবে। আমরা মনে করি যে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সত্যিকার ইনসাফ কায়েম করতে পারে। ফলে সেই যে ইনসাফের আমরা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হইলেও সাংঘাতিক রকম বেইনসাফি কার্যক্রম করতে দেখি। আমি এখন যে দেশটাতে সেটা করছে, মানে গণতান্ত্রিক রাষ্ট্রের বেইনসাফ আরো অনেক বড় বড় বেইনসাফ। আমি যে রাষ্ট্রটার মধ্যে বসে রয়েছি, যে রাষ্ট্র বসে রয়েছে, সে আমেরিকা গণতান্ত্রিক আরেকজনকে তুলে নিয়ে আসতেছে, আরেকটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে। এবং খোদ এইটা গণতন্ত্র কিনা, খোদ ইসরায়েলের মধ্যে সাংঘাতিক গণতন্ত্র, সেটা তো আমরা প্রশ্ন তুলতে পারি। খোদ ইসরায়েলের মধ্যে অনেক গণতন্ত্র আছে। হাউএভার, একমাত্র আমি গণতন্ত্র বলছি না, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলে যে কিছু প্রস্তাব করছি, সেই প্রস্তাবের জায়গাতে আপনি অন্য রাষ্ট্রের প্রেসিডেন্ট তুলে নিয়ে আসা অথবা নিজের দেশে ভোট চালু রেখে অন্য জায়গায় গণহত্যা চালানো প্যালেস্টাইনে, এগুলো কোনোটাই আসলে যে গণতন্ত্রের সাথে যায় না। এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করে আজকে দিনে আনা দরকার, যে গণতন্ত্র বলতেও আমরা কি বুঝাচ্ছি। সেই জন্য আমরা কিন্তু বলি মুক্তিকামী সামাজিক গণতন্ত্র। তাহলে আমাদের গণতন্ত্রের কোয়ালিফিকেশন আছে, এই কোয়ালিফিকেশন ছাড়া গণতন্ত্র হয় না। আমরা এটাও একটু পরে হয়তো আরো বেশি করে, মানে আপনার সাথে আরো আলাপে আমরা এটা বুঝতে পারবো যে আপনি যে মুক্তিকামী গণতন্ত্রের কথা বলেন, যে গণতন্ত্র মানে গণসংহতি আন্দোলনের কথা বলেন, যেটা সেইটা আসলে এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা জোটে ভোটে কিরকম করে যায় সেটা আমরা শুনবো। আমরা একটু ডক্টর ফয়সালের কাছে আসি। ডক্টর ফয়সাল, আপনার সাথে যে বিষয় নিয়ে আমি কথাটা বলতে শুরু করছিলাম সেটা আপনি খুব সুন্দর করে বলছেন, যে আমরা একটা নির্বাচনী সমঝোতার মধ্যে আছি, যে যার আদর্শের থেকে এসে যে যার জায়গায় নির্বাচন করছে। আপনি 74 আসনে নির্বাচন করছেন, জামাত ইসলামী 173 আসনে নির্বাচন করছে, এরকম নানা দল নানাভাবে নির্বাচন করছে, তারা আবার আপনাদের মধ্যে একটা সমঝোতাও আছে। এখন এই সমঝোতার প্রক্রিয়াটা তো চলমান, আপনি নিজেরাই বলতেছেন যেগুলি কমন জায়গা, সেই কমন জায়গাগুলি নিয়ে আমরা আগাইতেছি, আনকমন জায়গাগুলির দূরত্ব কেমনে কমানো যায় সেগুলি তো আসলে আলোচনা করে ঠিক করা দরকার। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে নির্বাচনে এই সমঝোতাগুলির জন্য আপনাদের বৈঠক নিয়মিত হয় কিনা, নাকি এইটা এরকম যে জামায়াতে ইসলামী একদিন ঘোষণা দিয়ে দিবে যে এনসিপি তাদের সাথে চলে এসে জোট করছে, এনসিপি নেতৃবৃন্দ বলবেন আজকে শফিকুর রহমানের মুখে শুনলাম যে এনসিপি জামাত ইসলামের সাথে যোগ হয়েছে, ব্যাপারটা এরকম কিনা? দুই নম্বর হচ্ছে সাকিব ভাই কিছু জায়গায় একটু প্রশ্ন করেছে, আপনি সেই জায়গাগুলি আপনি বুঝেছেন যে অর্থনীতি পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কর্মকাণ্ডের ক্ষেত্রে সেগুলি যদি পরিষ্কার না হয় সেগুলি তো আসলে বড় ধরনের সমস্যারই আসলে ইঙ্গিত করে, এবং এটা আসলে গণতন্ত্রের জন্য কতটা ভালো বা খারাপ আপনি পরিষ্কারভাবে আমাদের এই বিষয়ে তো ঐক্যমত আমাদের ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমরা তো জুলাই সনদকে একটা ভিত্তি ধরেছি এবং এই জায়গায় আমরা সব কয়টি দল একমত। সুতরাং আমাদের মধ্যে অনেকের জায়গায় কিন্তু এই মুহূর্তে মোটা দাগে নেই, এবং জুলাই সনদকে ভিত্তি ধরে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা নির্বাচনে আসছি। এবং সংস্কারের যে বিষয়গুলো সাকিব ভাই বললেন যে ওনাদের কয়েকটা ছিল, ফয়সাল ভাই কিছু মনে করবেন না, জুলাই সনদ কিন্তু শাসনতান্ত্রিক, আপনাদের আর্থসামাজিক কর্মসূচি অবশ্যই কোনো সমস্যা নেই। এবং আর্থসামাজিক যে ইনসাফের কথা আপনি বললেন, আমরা এই বিষয়গুলো নিয়ে একমত। এবং আপনি যে গণতন্ত্রের কথাই যদি বলেন, গণতন্ত্রের মূল কথা তো আসলে জনগণ কি চাচ্ছে, এবং সেখানে আপনি নিজেই বলেছেন যে ওই বিষয়গুলো বাদ দিয়ে তাহলে পরিপূর্ণ অর্থে আপনি কোন গণতন্ত্রকে আসলে মডেল ধরতেছেন, এবং কি খোদ যেখানে যে গণতন্ত্রের সংজ্ঞাটা দেওয়া হচ্ছে মূলত আব্রাহাম লিঙ্কন বলতে চান বা বলে গিয়েছেন, প্রথম কথাটাই তো ছিল দ্যাট দিস নেশন আন্ডার গড শ্যাল হ্যাভ এন বার্থ অফ ফ্রিডম এন্ড দ্যাট গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ।
পূর্ণাঙ্গ সেন্টেন্সটা ছিল এটা। এখন হয়তো বলতে গিয়ে সামনের অংশ কেটে পিছনের অংশ বাদ দিয়ে আপনি হয়তো মাঝখান দিয়ে যারা গণতন্ত্রের সংখ্যাটা সংক্ষেপে বলতে, সেটা সমাধান না হয় রাষ্ট্র সেখানে ব্যবস্থা নেবে। রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নেবে? তখন জাকাত ফান্ডের কথাটা আসবে। কিন্তু আমাদের ইতিহাসের সাক্ষ্য হচ্ছে জাকাত ইউজ করা একটা পর্যায়ে লাগে নাই। কারণ আপনি যখন সাম্যটা প্রতিষ্ঠা করবেন, আপনি যখন দুর্নীতি বন্ধ করে দিবেন, অপচয়ের রাস্তাগুলো যখন বন্ধ করে দিবেন, সাধারণ মানুষের জীবনমান এবং রাষ্ট্রপ্রধানের জীবনমান যখন কাছাকাছি হবে, তখন দেখা যাবে যে হ্যাঁ, বাস্তবিক অর্থে একটা সাম্য প্রতিষ্ঠা হয়েছে। এবং এই সাম্য প্রতিষ্ঠার ফলে যেটা হয়েছে, একেবারে অর্ধ দুনিয়ার কথাই তো বলছি, একেবারে এশিয়ার বড় অংশটা এবং ইউরোপেরও বড় একটি অংশতে তখন এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন সেই যে আফ্রিকার একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই জায়গাগুলোতে দেখা গেছে যে ইতিহাসে এটা কোট করা আছে, এবং আমাদের ইসলামের যে ইতিহাস গ্রন্থ আছে সেখানে ওটা লিপিবদ্ধ করা আছে। দালিলিক সেটা হচ্ছে যে জাকাত, দেখা যাচ্ছে যে মিশরের গভর্নর জাকাতের মাল মদিনায় পাঠিয়েছেন, মদিনার খলিফা আবার মিশরে পাঠিয়ে দিলেন, বললেন মিশরের প্রত্যেকটা মানুষের প্রয়োজন পূরণ করার পর যদি থাকে তাহলে মদিনায় পাঠাবা। এখন সে বললো যে কসম করে বলি, আমি রাত্রে দিনে অলিতে গলিতে আমি ঘুরেছি, আমার লোকরা ঘুরেছে, আমরা খুঁজে পাইনি একটা মানুষ যার জাকাতের দরকার, এই জন্য এটা মদিনায় পাঠিয়ে দিলাম। একই অবস্থায় সিরিয়া বলেন, প্রত্যেকটা রাজ্য থেকে আসছে, এবং মদিনায় এই মালগুলো জমা হতে হতে একটা পর্যায়ে এমন হয়েছে মাল নষ্ট হয়ে যাচ্ছে, সোনা রূপা আটা ময়দা খেজুর সবই ছিল। ঘোষণা করে দেওয়া হলো এগুলো জাকাতের মাল, আগামী 1 মাস গোডাউন বাইতুল মাল সব দরজা খোলা থাকবে, কাউকে বাধা দেওয়া হবে না, যার প্রয়োজন নিয়ে যাবা। এবং সেখানে কেউ আসে নাই, তো চুরি তো পরের কথা, প্রয়োজন কেউ আসে নাই। একই অবস্থা আপনি বিচার অঙ্গনে দেখেন, খলিফা আবু বকরের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিচারিক প্যানেলের প্রধান। আমরা বর্তমান সময়ের কথা বলি, প্রধান বিচারপতি। 1 বছর পর তিনি এসে বললেন যে আমার তো কোনো কাজ নেই। তখন তাকে বলা হলো যে কেন আপনার কাজ নেই? বলে আমার কাছে মানুষ বিচার নিয়ে আসে না। বলা হলো আপনাকে কি মানুষ ভয় পায়, ভয়ে বিচারের জন্য আসে না? তখন তিনি বললেন না, আমার মনে হয় সেটা না। উনি যে কথাটি বলেছিলেন আজকে বহু জায়গায় রাষ্ট্রবিজ্ঞানে, আমার মনে হয় আমি জনাব জুনায়েদ স্যারকে একটা স্পেসিফিক প্রশ্ন করছিলেন যে খলিফা ওমরের সময় যে প্রশ্নটি একজন নারী করেছিলেন, সেই প্রশ্নটি একজন নারী মসজিদে করতে পারছেন না, যে এইটার কারণটা কি আসলে? আমাদের যে এই যে উপনিবেশিক বিশাল একটি শাসন ব্যবস্থা আমাদের উপরে প্রায় 200 বছর চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং এর পরবর্তীতে অবস্থা এমন হয়েছিল। এখন যারা এটার ব্যতিক্রম কথা বলেন, কোন জায়গায় সবাই এক জায়গায় একমত যে সিকিউরিটি ইস্যু, নারীদের নিরাপত্তা নিশ্চিত যদি করা না যায়, এইটার মধ্য দিয়ে যদি কোনো নতুন কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে মানলাম 90% মুসলমানের দেশে এত লোক চোর কেন? হ্যাঁ, সেটা বলতে পারেন, সেটা তো সিকিউরিটি ইস্যু না। আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি আমরা 90% মুসলমানের দেশের লোক। এই দেশে চুরি, বাটপারি, ডাকাতি, দুর্নীতি এত সবই তো চলছে। আমাদের যত আল্লাহর আইন তো আছে, এখানে তো আল্লাহর আইন আছে। যে কয়টা, মানে যতক্ষণ না পর্যন্ত ডক্টর ফয়সাল রাষ্ট্র ক্ষমতায় না আসতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আইন মানা যাবে না। মুসলমানই ছিল, সবাই তো মুসলমান ছিল, কিন্তু ব্যক্তিগত আলাদা অপরাধী, সেই মুসলমান তো আলাদা অপরাধী। আল্লাহর আইন যেখানে আছে, আমি এখানে মুসলমান বলে নিজের পরিচয় দিচ্ছি, তারপরে কি আমি চুরিটা করতেছি কেমনে? তারপর আমি চুরিটা কেমনে করতেছি? কার্যকর না তো, কোথায় কার্যকর না? রাষ্ট্রীয় আইন তো কার্যকর হওয়ার দরকার নাই, রাষ্ট্রীয় আইন তো কার্যকর হওয়ার দরকার নাই, আল্লাহর আইন তো কার্যকর অবশ্যই দরকার আছে। আল্লাহর আইন তো কার্যকর কেন না কার্যকর হচ্ছে না তো পুরো? আল্লাহর আইন তো প্রাকৃতিক জগতে কার্যকর, কিন্তু আমাদের সামাজিক জীবনে কার্যকর। আমি তো এই জীবনে দেখি নাই আমার কোনো বন্ধু রোজা রাখা পোত করে অন্ধকারে গিয়ে পানি খাইছে যেখানে কেউ দেখবে না। না, পুলিশ লাগে না। আল্লাহ তো চুরি করতে মানা করছে, আল্লাহ তো চুরি করতে মানা করছে, চুরি করে কেন? এই যে চাইনিজদের প্রশ্ন, তার চাইনিজদের প্রশ্ন, তোমার দেশের লোকেরা আসে এখানে হালাল খাবার খুঁজে, না ঘুষটা এই যে হালাল খাবার খুঁজে ঘুষ কেন খাচ্ছে? আমাদের তো একই কথা, যেখানে আপনার কারাগারে যাবে, কারাগারে চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়, কিন্তু আমাদের কনসেপ্ট কি? চোর হয়ে ঢুকবে, সে একজন আল্লাহর ওলি হয়ে বের হয়। আপনি রাষ্ট্রের উপরে চাপাচ্ছেন, সেটা তো আপনি রাষ্ট্রের উপরে চাপাচ্ছেন, রাষ্ট্রের উপরে চাপাচ্ছেন। একটা রাষ্ট্র তো ঘরে ঘরে নিয়ে পুলিশ লাগাইতে পারবে না, রোজার সময় পানি লাগাইতে পারবে না, কিন্তু আরেকদিন টক শো আয়োজন করেন। এর কেন বলছি? আমার শিক্ষায় তার প্রতিফলন থাকবে ভাই, রিফ্লেকশন থাকবে। শিক্ষা এমন ভাবে থাকবে, যেই মোটিভেশনটা তার মধ্যে এমন ভাবে হবে, সে বুঝে ওঠার আগেই সে নিজের মধ্যে পরিবর্তনটা অনুভব করবে, এবং সে আসলে আমি ঘুষ খাইতে সময় বাংলাদেশে অসম্ভব সাম্য দেখছি। সেটা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরাও খাইছে, বড় কম্মি মাদ্রাসার লোকরাও খাইছে।
শিখাইছে, অসাধারণ সাম্য। তার মধ্যে সে আল্লাহর ভয় যদি অর্জিত না হয়, তো একই তো এই দুই জায়গায় শিক্ষা পাইও তো লাভ হয় না। না না না, লাভ 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 অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আছে। আপনি যদি পরিসংখ্যান খুঁজেন, যে সেই পরিসংখ্যানে আপনি এখানে 1 লক্ষে একজন পান, সেটা উদাহরণ হিসেবে যদি কারণ পেশ 1 করেন, লক্ষে আর ওখানে যদি 1 লক্ষে চাকরি করে 100 জন, এই জন্য একজন পাই। ওই না, ঢাকা না, 1 ইউনিভার্সিটি থেকে 1 লক্ষে 100 জন চাকরি করে 300 জনের পাই, একই হিসাব। সেটা হতে পারে পার্সেন্টেজ। না, না, একই হিসাব। না না, আমি আসলে একই এই হিসাব তর্কের মোটে মধ্যে না। যাচ্ছি না, আমি তর্কের মধ্যে যাচ্ছি না। আপনিও খুব ভালো করে জানেন যে একজন মৌলভী, একজন মাওলানা আরেকজন মাওলানাকে কি ভাষায় আক্রমণ করেন, এটা তাকে শিখাইছে কোনো ইয়াতে, কোন এইটা কিতাবে আছে? অবশ্যই, কোন কিতাবে এটা আছে? যারা করেন এটা না না, কোথাও নাই। সে তো এই সবচেয়ে বেশি আচরণটা- সম্মানিত লোক, সে আইসা আমার অনুষ্ঠানে আইসা আমাকে নিঃসন্দেহে। ধমকায়, কিসের জন্য জানি না, ধমকায়। এরকম- ধমকাইতেই এটা থাকে। এটা করতে পারেন। আরেকজনের কাফির বলে আবার আইসা আমারে ধমকায়। হ্যাঁ, এইটা যদি ইসলাম থাকতো, এখানে যদি কার্যকর থাকতো, কাফের যে বলছে তাকে আগে ধরা হইতো। তো কার্যকর এগুলো তো না থাকলে কার্যকর না ধরেন, তো। তো আপনারা 5 জন বলেন যে না, কাফির বলছে এটা তো তারে- আমি তো আইন নিজের হাতে তুলতে পারি না, এটা তো আমি তো নিজের হাতে আইন তুলে নিতে পারি না। এই জন্যই However, রাষ্ট্রীয় পর্যায়ে আপনি এই মনে করছেন যে মোটিভেশন রাষ্ট্র গুলো পর্যায়ে দরকার। এই মোটিভেশন এবং এটার জন্য দরকার। যাই হোক, আপনি যদি ইয়াটা শেষ করেন তাহলে মানে আজকের আমি একটু অনেকক্ষণ ধরে খালেদ, ও আচ্ছা সাকিব ভাই আরেকটা জিনিস যা বলতেছে, তাহলে ডক্টর তাহলে ফয়সাল ভাই ফিনিশিং দেখ। জি সাকিব ভাই বলেন, 1 মিনিটে বলেন সাকিব ভাই। অনেকে না বলতেছে না, যে আপনি অনেক তর্ক করেছেন, আমাকে একটু 2 মিনিট বলতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে একজন দর্শক বলেছেন যে আমি একা দাঁড়ালে ভোটের কি হতো। এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে আমাদের করা হয়, আমাদের অনেক প্রার্থীরা একা দাঁড়িয়েছেন, আমরা চেষ্টা করব। কিন্তু যেটা হচ্ছে যে দেখুন, জনগণের স্বার্থে আমরা যখন কাজ করি, জনগণের স্বার্থগুলো নিয়ে আন্দোলন করি, সেই আন্দোলন সফল না হওয়াটা এটা আমাদের একটা একান্ত মানে ব্যর্থতা হিসেবে দেখার কিছু নাই, কিন্তু বরং এটা এই যে ব্যর্থ হওয়া হচ্ছে, এটা আমাদের সামষ্টিক পরাজয় হয়ে যাচ্ছে। কারণ আমরা একটা ন্যায়ের কথা সফল হতে পারছি না, এইটা নিয়ে বড়াই করার কিছু নাই, কিন্তু এই জায়গাটা মনে রাখা দরকার। এর মধ্যে দিয়ে আমাদের যে একটা অন্তর্লীন ভাবে আমরা যে অন্যায়, দুর্নীতি, স্বৈরাচার এগুলোকে প্রশ্রয় দেই, এগুলোরই মানে বিজয় গাথা গিয়ে যাই। টাকার দৌরাত্ম্য, মাস্তানির দৌরাত্ম্য, হ্যাঁ, ভোটের উপর নিজের নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো যে আমরা খেলাটা আগে থেকেই নিজের ফেভারে নিয়ে তারপর খেলতে থাকা, এগুলোকেই গুণকীর্তন করি, কিন্তু সেটা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার। দ্বিতীয় জায়গাটা আমি বলি, বাংলাদেশে এখন প্রধান সমস্যার জায়গা দাঁড়াচ্ছে আমাদের শিশুদের বিকাশ আমরা কিভাবে করতে পারবো, তাদের জন্য কি শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারবো, তাদের ইউনিভার্সাল হেলথ কেয়ারের কি ব্যবস্থা করতে পারবো, তাদের বাসস্থান সত্যিকার অর্থে আমাদের প্রত্যেক শিশুর থাকবে কিনা সেটা কি করতে পারবো, যাতায়াত আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য আমরা স্বল্প দামে এবং তাদের অ্যাফোর্ডেবল, তাদের জন্য তাদের আয়ের মধ্যে সক্ষম তারা সেই রকম যাতায়াত ব্যবস্থা আমরা তৈরি করতে পারছি কিনা, আমরা এখানে কর্মসংস্থান সত্যিকার অর্থে তৈরি করতে পারছি কিনা, বাংলাদেশের বিনিয়োগ এবং শিল্প ডাইভার্সিফাই করতে পারছি কিনা, দুনিয়ার সাথে এমন ভাবে বাণিজ্য সম্পর্কের জায়গায় যাওয়া যাতে করে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে দুনিয়ার সাথে যুক্ত হই, সেই জায়গায় তৈরি করতে পারছি কিনা। আমাদের দেশের প্রত্যেকের, তার পরিচয় যাই হোক না কেন, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, তাদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত, এইগুলো আমাদের এজেন্ডা। আমরা যে জায়গাতে আসছি, মানুষের সেই জায়গায় কেন্দ্রীভূত রাজনীতিটা দরকার। এটা যদি আমরা করি তাহলে আমাদের দেশের পলিটিক্সটা এগোবে। না হলে যে ধরনের বাইনারি বিভাজন মধ্যে আমরা আগে কাজ করেছি, এখনো মনে হচ্ছে যে সেই ধারাটাই আমাদেরকে তৈরি করা। বাইনারি বিভাজনের কথা বলে, বাইনারি বিভাজনের কথা বলে ভালো আর অনুষ্ঠান ভেনেজুয়েলার কথা স্মরণ করে দিতে চাই। একটা অভ্যন্তরীণ ভাবে বিভাজিত দেশ বিদেশি আক্রমণের জন্য উপযোগী থাকে। আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করতে পারছি না, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারছি না যেটা 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 সবাই অংশীদার মনে করবে, সেটার উপরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নির্ভরশীল, এবং সেই জায়গাতে আজকে আমাদের প্রোগ্রাম সেট করা দরকার। পলিটিক্স ওইমুখী হলে ঐকমত্যের প্রশ্ন শেষ করি। ডক্টর ফয়সাল ঐকমত্যের প্রশ্নই শেষ করুক। ডক্টর ফয়সাল, যেহেতু আমি ঐকমত্যের প্রশ্নই শেষ করছি, আমি শুধু একজন দর্শক, উনি অনেক কষ্ট করে অনেকবার এই মন্তব্য পাঠিয়েছেন বলে আমি দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ মুবিন 4857 উনি বলেছেন খালেদ আজকে আবালের মতো প্রশ্ন করেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি ডক্টর ফয়সাল বলেন আপনি। যাক, আমাদের সংযত মন্তব্য করা উচিত। এমনিতেই মনে করেন বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাই বা অনেকে নাই, ইনক্লুসিভ হবে না ইলেকশন, এরকম বহু কথা বলা হচ্ছে। এই জন্য আমরা যেই রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে নির্বাচনী মাঠে আছে, প্রত্যেকের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত আমাদের পারস্পরিক আচরণে। দ্বিতীয় হচ্ছে সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন, তারা যদি এটা ঠিক মতো ট্যাকেল করতে না পারে,
তাহলে কিন্তু যে ইনক্লুসিভ হবে না যেটা বলা হচ্ছে, এটা পরবর্তীতে এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকবে, এটা কিন্তু সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সরকারকে বিশেষ করে এবং নির্বাচন কমিশন প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করার জন্য। আর আমরা নিজেরাও যাতে ঐক্যবদ্ধভাবে এখানে কোনো নতুন করে বিতর্ক তৈরি না করে নির্বাচনটাকে সুষ্ঠু করার একটা ব্যবস্থা নির্বাচনের করতে পারি। পরিবেশের জন্য যে একটা মনিটরিং কমিটি করা দরকার রাজনৈতিক দলগুলো সহ সরকার নির্বাচন কমিশন। এতদিন ধরে 6 মাস বললাম, এই গভর্নমেন্ট সেটা করলো না, এর পরিণতি কিন্তু আমরা ভোগ করব। Right. আমি ওনার সাথে আপনি যেহেতু একমত হয়ে বলছি যে একটা ইলেকট্রাল এই উত্তরণ পর্বটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। Okay. সেই জায়গাটা আজকে সকলেরই খেয়াল রাখা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডক্টর ফয়সাল এবং ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং জনাব জোনায়েদ সাকি, আপনাদের দুইজনকেই অনেক ধন্যবাদ দিতে চাই। অনেকগুলি বিষয় নিয়ে আপনারা খোলামেলা আলোচনা করেছেন, অনেক বেশি ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমার যাই হোক, আমি শব্দটা না বললাম, আমার অনেক বোকা বোকা প্রশ্নেরও আপনারা মানে যেটাকে বলে হচ্ছে যে উত্তর দিতে চেষ্টা করেছেন আপনাদের জায়গা থেকে, সেজন্য আমরা সবাই এটাতে ঋদ্ধ হয়েছে, শিক্ষিত হয়েছে। আপনাদের সবাইকে দুইজনকে অনেক ধন্যবাদ দিয়ে এবং দর্শক আপনাদেরও ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকার জন্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে শেষ করছি।